রহমানির রহিম। আমরা স্পোকেন ইংলিশ কোর্সের আজকে আমরা 14th লেকচারে আরো কিছু টপিক নিয়ে অ্যাওয়ারনেসের জায়গায় আলোচনাটা নিতে চাই। সেই টপিকগুলো হচ্ছে কালচার, এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবালাইজেশন। পার্ট পার্ট করে আপনাদেরকে নিয়ে এসেছি। তো এই টপিকগুলো কিছুটা অ্যাবস্ট্রাক্ট টপিক এবং এগুলো সম্পর্কে যখন বলতে যাওয়া হয় একটু আপনাকে বিষয়ে এর যে ওয়াইড একটা অ্যাঙ্গেল সেটাকে একটা ন্যারো অ্যাঙ্গেলে নিয়ে এসে কথা বলা, কিছু জিনিস আছে যেগুলো একটু খেয়াল করে বুঝে নিলে বিষয়টা সহজ হয়ে যায়। আবার একই সাথে আমরা আইএলটিএস ল্যাঙ্গুয়েজ বা আইএলটিএস ইংলিশটার সাথে আমাদের কমিউনিকেশন বা আমাদের যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা, ধরেন আপনি অফিসিয়ালি আপনি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলবে সেটাও আমাদের কিন্তু একটু থাকা উচিত। একটু ডিফারেন্সটা কিভাবে ফর্মাল ল্যাঙ্গুয়েজ একই সাথে একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে কিভাবে এই বিষয়গুলোর উপরে তো আলোচনা, এনভায়রনমেন্ট, কালচার, এটা র্যান্ডম টপিক, র্যান্ডম টপিকের উপর আলোচনা হয়। সো we are going to enter today one of the most difficult, okay, not the most difficult, one of the most difficult tier of spoken English, the abstract. অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা কোনো কনক্রিট কোনো কিছু আইডিয়া নেই বা দেই না, অ্যাবস্ট্রাক্ট। নাউনের মধ্যে যেমন আমরা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন পাই, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, একইভাবে অ্যাবস্ট্রাক্ট কিছু টপিক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে। When examiners or professionals ask about culture or the environment, people often panic because the topics are too long. মানে ধরেন আপনাকে এনভায়রনমেন্ট আসলে কত কিছু এটার মধ্যে আছে। এটার মধ্যে সয়েল আছে, ওয়াটার আছে, এয়ার আছে। এনভায়রনমেন্ট বলতে তো বেশ ভাস্ট একটা অ্যাসপেক্ট। সো এই বিষয়টাই এখানে আমরা একটু ডিল করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমাদেরকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে হয়। সো যেটা হয় ভেগ একটা র্যাম্বলিং এর ব্যাপার আমাদের মধ্যে চলে আসে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে। সো টুডে ইউ উইল লার্ন আ ব্র্যান্ড নিউ ফ্রেমওয়ার্ক। আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, যেহেতু এর আগে এআরই ফ্রেমওয়ার্ক শিখিয়েছি বিভিন্ন রকম, তো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারলে বিষয়টাকে সহজ হয়। Framework to shrink massive global issues down to relatable, hyper-local examples. And you will be introduced the architecture of the persuasive pitch. Persuasive, persuasion pitchটাও আমরা শিখব। When speaking with an international colleague, if you're working in a multinational company or corporate culture, you are to speak with your international colleague or international client. The topic of how things have changed almost always comes up. কিভাবে কি চেঞ্জ হলো, তাই না? সবকিছুই তো চলে আসে। Basic speakers say people don't wear our old clothes anymore because they watch TikTok. একটু ভেগ হয়ে গেল না, ক্লিয়ার পয়েন্ট হলো না আসলে। সো গ্রামাটিক্যালি তো ঠিক আছে, কিন্তু কনভারসেশনাল এর বাইরে এটাকে আপনি কনভারসেশনাল আরো বেশি এটাকে এলাবোরেট করা বা এটা ডেপথটা কতটুকু বলেন, এই জায়গাটাকে আমরা কিভাবে আরো বেশি সফিস্টিকেটেড করতে পারি, আরো বেশি ন্যাচারাল করতে পারি। সো সেই জায়গাটা গ্লোবালাইজেশনকে যদি আমরা ডিসক্রাইব করতে যাই, তো সেখানে অবশ্যই আপনাদের যেই জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি, কিছু ফ্রেজ আমরা মানে ভোক্যাবস গুলো, ফ্রেজ গুলোকে, যেটা টার্মোলজি বলছি আমি, যে একটা টার্ম ওটাকে কভার করে, বুঝতে পেরেছেন? যেমন আমরা কালচারাল শিফট পড়েছি, তাই না? আমরা অ্যাটেনশন ইকোনমি সেগুলো পড়েছি। আজকে আমরা কালচারের ব্যাপারে আরো একটু এই শব্দটা শিখবো বা ফ্রেজ, এটা গ্রুপ অফ ওয়ার্ড, কালচারাল হোমোজেনাইজেশন। কালচারাল হোমোজেনাইজেশন চমৎকার একটা ওয়ার্ড, ফ্রেজ। কিরকম দেখেন, এখন আপনি যেই ব্র্যান্ডের পিৎজা বাংলাদেশে বসে খান, একই ব্র্যান্ডের পিৎজা অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে যে ওয়ার্ল্ড গ্লোবাল ব্র্যান্ডগুলো আপনি কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও পাচ্ছেন না। তো সেই বিষয়গুলো
আপনার পোশাকের ক্ষেত্রে আপনি, আপনার লাক্সারি প্রোডাক্টসের ক্ষেত্রে, আপনার পার্টসের ক্ষেত্রে আপনি ব্র্যান্ড গুলো ইউজ করছেন প্রত্যন্ত অঞ্চলে, জেলা শহরগুলোতেও আপনি পাচ্ছেন। এই যে হোমোজেনাইজেশন, একই রকম হয়ে যাওয়া, কালচারাল হোমোজেনাইজেশন বিষয়টা কখন মানে এটা মিনিংটা যদি একটু বুঝে নেই আরেকটু, এবং চেষ্টা করবেন ইংলিশ থেকে ল্যাঙ্গুয়েজটাকে এখন ইংলিশেই ধারণ করার, বোঝার, তাহলে আরো আপনার জন্য সহজ হবে। আপনার তো এখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল এখন একটু ইমপ্রুভড লেভেলে হয়েছে, তো সবকিছুতে আবার বাংলা খুঁজতে যাবেন না সব সময়। সো দেখেন একটু বুঝলেই বোঝা যাবে, the phenomena where every city in the world starts to look and sound exactly the same কফি শপ, তাই না? আপনি ধরেন ঢাকায় বসে যে কফি শপে আপনি যে ব্র্যান্ডের কফি খাচ্ছেন, একই ব্র্যান্ডের কফি একটা ডিস্ট্রিক্ট লেভেলেও আপনি দেখতে পাচ্ছেন। যে ব্র্যান্ডের শার্ট আপনি ঢাকা থেকে বা আরেকটা বড় শহর থেকে আপনি করছেন, সেই ব্র্যান্ডের শপ আপনি একেবারে জেলা শহরে পাচ্ছেন। একই মিউজিক আপনি ধরেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ফলো হচ্ছে, তাই না? কে মিউজিক, কে ড্রামা ধরেন যে ছড়িয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। সো এই যে ব্যাপারগুলো, সেটা কালচারাল হোমোজেনাইজেশন। তাহলে ওয়ার্ডটা কি, ফ্রেজটা কি? কালচারাল হোমোজেনাইজেশন। সো একই সাথে আমরা ন্যাচারালি এটাকে কিভাবে ব্যবহার করতে পারি আমাদের ডে টু ডে টকে, কিভাবে ব্যবহার করতে পারি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে, আবার একই সাথে আমরা একটু আইএলসের মতো করে কিভাবে এটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, সেই দুটো পাশাপাশি যে ন্যাচারাল কনভারসেশন ইউজেস এটা একটা, আর এটা কেউ একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে ওটার প্রেজেন্টেশন এটা প্রেজেন্টেশনটা কিরকম হয়। এটা একটু একটু ক্যাজুয়াল ওয়েতে আমরা কথা যখন বলি ন্যাচারালি, তো আমরা তো একটু ক্যাজুয়াল ওয়েতে বলি। সো সেইখানে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করছি, কালচারাল হোমোজেনাইজেশন, বুঝতে পেরেছেন? সবকিছু একই রকম হয়ে গেছে, হোমোগ্যামি, পলিগ্যামি, তো এই শব্দগুলো জানেন। হোমোজেনাইজেশন একই রকম হয়ে যাচ্ছে। সো বর্তমান গ্লোবালাইজেশনের কারণে আমরা কালচারাল হোমোজেনাইজেশন যে পাচ্ছি, যখন আপনি এই ধরনের টার্মোলজিগুলো ইউজ করছেন, আপনার ল্যাঙ্গুয়েজকে কিন্তু অনেক বিষয়টা কাভারেজ দিচ্ছে। ওকে, সো আমরা ন্যাচারাল কনভারসেশন ইউসেজে যদি দেখি, আমরা এইভাবে বলতে পারি, it's a bit sad really. Due to cultural homogenization, you can walk down a street in Tokyo, London or Dhaka and see the exact same storefronts. একই রকম স্টোর বা ব্র্যান্ড আপনি দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমরা আইএলস এর ক্ষেত্রে আমরা ইউসেজটা দেখি, আইএলসে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি, যেহেতু ওটা একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ, একই জিনিসকে আমরা উপস্থাপন করতে পারি। দ্য গ্রেটেস্ট ডেঞ্জার অফ গ্লোবালাইজেশন ইজ কালচারাল হোমোজেনাইজেশন, where unique local traditions are replaced by standardized corporate brands. আগের আপনি প্রত্যন্ত অঞ্চলে দেখতেন একটা ইউনিক ট্রেডিশন, ইউনিক কালচার, ইউনিক পোশাক, মানে তাদের নিজস্ব কালচার, তাদের নিজস্ব ফুড, তাদের নিজস্ব হ্যাবিট বা প্রোডাক্টগুলো পাওয়া যায়, তাই না? যেমন ধরেন কোথাও আপনার বাঁশে তৈরি আপনি আসবাবপত্র পাচ্ছেন, আরেকটা জেলাতে গেলে আপনি আরেক ধরনের রকিং চেয়ার বা অন্য ধরনের একটা ইয়ে পাচ্ছেন। এটাকে ইউনিক বলা হচ্ছে, ইউনিক লোকাল ট্রেডিশন। লোকাল ট্রেডিশন যেমন বাংলাদেশে আপনি দেখেন কোথাও দইয়ের জন্য বিখ্যাত, কোথাও রসমালাইয়ের জন্য বিখ্যাত, কোথাও আপনার বালিশ মিষ্টির জন্য বিখ্যাত। এই যে ব্যাপার, এগুলোকে কালচারাল লোকাল ট্রেডিশনের জায়গা থেকে। একইভাবে আপনি কুষ্টিয়া যান, সেখানকার পোশাকে দেখেন আমরা গামছার জায়গাগুলো, বুটিকগুলো কোথাও পাচ্ছি, কোথাও তাঁত শিল্প পাচ্ছি, এই যে ব্যাপারগুলো। কিন্তু এখন গ্লোবালাইজেশনের কারণে যেটা বলা হচ্ছে, বলেছি সেন্টেন্সটা, দ্য গ্রেটেস্ট ডেঞ্জার অফ গ্লোবালাইজেশন ইজ কালচারাল হোমোজেনাইজেশন। এখানে আর কোনো ভিন্নতা থাকছে না, সবাইকে একই রকম লাগছে। যেমন চাইনিজদের মতো, যা সবাইকে দেখতে একই রকম লাগে, তাই না? আপনি অন্যান্য জায়গায় দেখেন বা বাংলাদেশে দেখেন, প্রত্যেকটা সোসাইটির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট চেহারা পাচ্ছেন, তাদের মধ্যে হাইট ডিফারেন্ট পাচ্ছেন, তাদের বিল্ড ডিফারেন্ট পাচ্ছেন, তাই না? ভ্যারিয়েশন, যত বেশি ভ্যারিয়েশন, যেটা আমরা বলি বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যের যে ব্যাপারটা, যত বেশি এই আমাদের পৃথিবীটা এত সুন্দর কেন? বায়োডাইভার্সিটির কারণে, এত এত ভ্যারিয়েশনস এত বেশি, এই জন্য পৃথিবী ইজ দ্যাট বিউটিফুল। তো আমরা যেটা এখানে কালচারাল হোমোজেনাইজেশন, মানে শব্দটা মাথায় একটু
এই ফ্রেজটা মাথায় একটু ঢুকিয়ে নেন, দেখবেন যে আপনি এটাকে ইজিলি ব্যবহার করতে পারছেন। হ্যাঁ, তো এগুলো নিয়ে একটু সময়, আপনি যখন এই ক্লাসগুলো করবেন বা এটা যখন রিপিট করে আপনি নিজে খাতা কলম নিয়ে, যেটা আপনাদেরকে ইনস্ট্রাকশন আছে যে আপনারা একটু বসে এগুলোকে ফিক্স করার চেষ্টা করবেন আপনার মতো করে, এটা বুঝে নিয়ে এগুলো সেন্টেন্স, তখন কি এগুলো সেন্টেন্সের মধ্যে আপনার ইমাজিনেশন, একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ডের মধ্যে আপনি কথোপকথন করছেন, ইন্টারাকশন করছেন, এই ফ্রেজগুলো ব্যবহার করছেন। দেখবেন আপনি এই প্র্যাকটিসটা যদি রেগুলার বেসিসে 2-3 সপ্তাহ চালু রাখেন, দেখবেন যে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার বলেন, সেন্টেন্সের কোয়ালিটি বলেন, ফ্রেজেস ইউজেস গুলো বলেন, অনেক ইমপ্রুভ হয়ে যাবে। সো কালচারাল হোমোজেনাইজেশন এটা একটা ওই যে গ্লোবালাইজেশনের একটা টার্মোলজি, যেটা আমরা এটা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে তাই। হ্যাঁ, এটার ফলে এটা হচ্ছে, সেই হিসাবটা করে বসে আপনাকে ফ্রেজগুলোকে চুজ অ্যান্ড পিক করে দেওয়া হচ্ছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, আরেকটা হচ্ছে কালচারাল ইরেশন। আমরা ছোটবেলায় পড়েছি সয়েল ইরেশন, তাই না? সয়েল ইরেশন যে আপনার গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের এই যে গাছ কেটে ফেলছি, বৃষ্টিপাত কম হচ্ছে, এতে গাছ কমে যাচ্ছে, এতে সয়েল ইরেশনের যে ব্যাপারটা হচ্ছে, সেটাতে ওই ওয়ার্ডকে কয়েন করে আপনি দেখেন কালচারাল ইরেশন, মানে কালচারটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলছি না, আমাদের যে হেরিটেজ গুলো, সেগুলো নর্মস গুলো, ভ্যালুস গুলো আমরা হারিয়ে ফেলছি। এটাও কিন্তু আপনার গ্লোবালাইজেশনেরই একটা ফলাফল, কালচারাল ইরেশন হচ্ছে। দ্য স্লো, দেখেন এখন টিকটকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে অরিজিন, আমাদের যে হেরিটেজ, আমাদের যে কালচার, আমাদের যে ভ্যালিউস, এগুলো কিন্তু আর ইয়াং জেনারেশনরা নার্চারও করছে না, নারিশও করছে না, তারা এগুলোতে ইন্ট্রোডিউসডও না, এগুলো এক্সপোজডও না তাদের কাছে মনে করেন পুরো গ্লোবাল যে কালচার চলছে সেটাকে তারা ট্রেন্ড হিসেবে সেটাকে ফলো করছে, সেটাতে তারা নার্চার্ড হচ্ছে এবং সেই কালচারগুলো নারিশড হচ্ছে, এতে কিছু কালচার তো হারিয়ে যাচ্ছে। তো এটা কালচারাল ইরোশন আপনি বলতে পারেন। দ্য স্লো গ্র্যাজুয়াল লস অফ সোসাইটিজ হেরিটেজ, ল্যাঙ্গুয়েজ অর কাস্টমস ওভার টাইম। দেখেন আমাদের কত, পুরো পৃথিবীতে কত ভাষা আছে, অনেক ধরনের রকমের ভাষাভাষী মানুষ আছে। আমাদের বাংলাদেশের মধ্যেই দেখেন বিভিন্ন উপজাতিরা, তারা বিভিন্নভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, কিন্তু সেখান থেকেও কিন্তু এখন আর বর্তমানে সবাই শহর কেন্দ্রিক হওয়ার কারণে সবাই আধুনিক ভাষাটাকে ব্যবহার করছে, এবং যে ঐতিহ্যগত যে ভাষাগুলো, তাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন আপনার গ্র্যান্ড প্যারেন্টসরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলতো, যেই টোনে কথা বলতো, আপনি সেই ল্যাঙ্গুয়েজ সেই টোনে কথা বলেন না। আমরা সবাই কিন্তু এক ধরনের ল্যাঙ্গুয়েজ টোনে কথা বলার চেষ্টা করছি, তাই না? তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট যে ব্যাপারগুলো, ভ্যারিয়েশনগুলো ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে ক্ষেত্রে আমরা কালচারাল এরোশনটাকে ইউজ করতে পারি, তাই না? একটা কাস্টমস, সময়ের পরিক্রমায় এগুলো কিন্তু কাস্টমসগুলো, ল্যাঙ্গুয়েজগুলো, ভ্যালুস, সোসাইটির হেরিটেজগুলো, ঐতিহ্য, এগুলো হারিয়ে যাচ্ছে। পিঠা পুলিরই ব্যাপারগুলো কত বৈচিত্র্য এখন হারিয়ে গেছে। আগে কত ধরনের ভ্যারিয়েশনস গুলো আমরা দেখতাম। আপনারা এখন দেখবেন যে এই সব ব্যাপারগুলোকে টিকিয়ে রাখার জন্য অনেকেই উদ্যোগ নেয়, অনেকে উদ্যোক্তা এগুলোকে উদ্যোগী হয়ে এগুলো কাজ করছে, তাই না? প্রিজার্ভ করার চেষ্টা করছে। যেমন আমের যত ধরনের ভ্যারিয়েশন আমি আমার ছোটবেলায় দেখেছি, একটা বাগানের মধ্যে প্রায় 15-16 টাইপসের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের আম, সাইজের ডিফারেন্ট সাইজ। এখন কিন্তু সব ওই আমরুপালি, হাড়ি ভাঙা কয়েকটা ইয়ার মধ্যে চলে এসেছে। আগে অনেক ধরনের ছিল, ফজলি, কলমি, অনেক ধরনের আছে। এখনো অনেকেই উদ্যোক্তা আছে যে তারা উদ্যোগী হয়ে এগুলোকে চেষ্টা করে, প্রিজার্ভ করে, কিন্তু হারিয়ে যাচ্ছে ঐতিহ্যগুলো। এই জায়গাটাকে বলছি কালচারাল এরেশন। ওকে, শব্দটা আশা করি আপনারা ফ্রেজটা বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে ব্যবহার করার ক্ষেত্রে একটু এক্সাম্পল থাকলে আপনাদের জন্য সহজ হয়, সেটাও চেষ্টা করেছি। একই সাথে আইএলটিএস এর ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে ব্যবহার করবো সেটাও আমরা একটু। So you really notice the cultural erosion when you visit my hometown these days. The younger generation has completely stopped learning the regional dialect. আঞ্চলিক যে ডায়ালেক্টটা কথা বলে মানুষ, এটাকে একেবারে তারা শেখাটা বাদ দিয়ে দিয়েছে, এটা ব্যবহারই করে না তারা। And all those beautiful oral traditions are just quietly fading away. Fading মানে হারিয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। আপনারা ফেড জিন্স কালারটাকে যখন ফেড করে দেয়, এটা কোয়াইটলি নীরবেই এটা আড়াল হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে।
হয়ে যাচ্ছে। সো ধরেন এখানে আরেকটু ফর্মাল, মানে এটা ডে টু ডে টকের মতো করে সেন্টেন্স আমরা বলছি, আমরা আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। আরেকটা পাশাপাশি আজ যদি এই কালচারাল এরোশনটাকে ব্যবহার করি তাহলে কি রকম হতে পারে? Without active intervention in our schools, we face severe cultural erosion within the next generation. হ্যাঁ, এটাকে আরো বেশি হেজ করে এবং আরো বেশি এটার ফর্মুলেটেড ওয়েতে বলা যে আমরা যদি স্কুলে এই ইন্টারভেনশনটা, অ্যাক্টিভ ইন্টারভেনশনটা না করি, হ্যাঁ, হস্তক্ষেপ অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ ইন্টারভেনশন যেটা আমরা স্কুল লেভেলেও যদি এটা করা যায়, কালচারাল রিলেশনটা আমরা দেখতে পাবো নেক্সট জেনারেশনের মধ্যে এটা হারিয়ে গেছে, নাই, কালচারাল এরেশন হয়ে যাচ্ছে, তার মানে কালচার হারিয়ে যাচ্ছে। ওকে, so how do we fight cultural erosion? We must introduce advanced concepts regarding how heritage is kept alive in the modern world. ওকে, আরেকটা জিনিস আমরা শিখি, এটা একটা ফ্রেজ, দ্য ন্যারেটিভ ইকোনমি। কখন ব্যবহার করব এটা? দেখেন, ন্যারেটিভ ইকোনমি হচ্ছে যখন আমরা আমাদের কিছু মূল্যবোধ আছে, সেই মূল্যবোধগুলো, আমাদের কৃষ্টি কালচার আছে, আমাদের সামাজিক রীতিনীতি আছে, এইগুলো ন্যারেটিভ, একটা ন্যারেটিভ তৈরি করা, তাই না? যে কিসের মাধ্যমে আমরা ন্যারেটিভ তৈরি করি? আমরা নাটকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আর্ট, আমাদের আঁকা ছবি, আমাদের সাহিত্য, আমাদের পুস্তিকা। আপনি সমরেশ মজুমদার পড়েন, আপনি বিভূতিভূষণ পড়েন, আপনি বাঙালি যে লেখকদের আগের যুগের, তারা দেখেন তারা কালচারটাকে কিভাবে প্রিজার্ভ করে। সো দ্যাট ইজ ন্যারেটিভ ইকোনমি, দ্য কনসেপ্ট that the stories a society tells actually hold immense economic and cultural power. তাই না? একটা সোসাইটির একটা স্টোরি থাকে, ওই স্টোরিটাই তো একটা ন্যারেটিভ, ওই সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, সেটা থেকেই তো আমরা মনে করেন এটা একটা ইকোনমি, তো ইকোনমি বেস, তো একটা ন্যারেটিভস, তো একটা সোসাইটি বলেন, একটা ওয়ার্ল্ডের বলেন, ধরেন এখন অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে যখন যে ন্যারেটিভটা, তখন সেই বিষয়টাকে মানুষ গ্র্যাব করে, তাই না? তখন সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। সোসাইটির মধ্যে যেই বিষয়টাকে স্টাবলিশ করা হয় সেটা মিডিয়ার মাধ্যমে, মুভির মাধ্যমে, তখন তো সেই ট্রেন্ডটাই বেশি চলে এবং সেটা দিয়েই তো ইকোনমিটা তৈরি হয়। আপনি ছোট করে বুঝলে দেখেন, আপনি বাচ্চাদের মধ্যে যে ব্যাটম্যান বলেন, সুপারম্যান বলেন, যে বিষয়গুলোকে একটা স্টাবলিশ করা হয়, হ্যাঁ, তো স্পাইডারম্যান থেকে শুরু করে যা যা আছে, এটার মাধ্যমে কি হয়, একটা ইকোনমি, একটা মার্কেট তৈরি হয়। সেখানে ড্রেস বলেন, পোশাক বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কালচার বলেন, অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, সব কিছু কিন্তু তো এইটাই বলছি, এটা ন্যারেটিভ ইকোনমি। তো এটা আমরা কিভাবে সেন্টেন্সে আমাদের কথোপকথনে ব্যবহার করতে পারি, এটাকে এক্সপ্লেইন যদি করা যায় একটু। তো কালচার ইজ নট জাস্ট ওল্ড মিউজিয়ামস, ইট ইজ দ্য স্টোরিজ উই টেল অনলাইন। If a country controls its own narrative, it preserves its identity and generates digital value. তাই না? আপনার কালচার আপনি যখন যেমন দেখেন এখন কে ড্রামাগুলো খুব পপুলার হচ্ছে এবং সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। কে মিউজিক, কে ড্রামা, এগুলো কোরিয়ান যে মিউজিক, কোরিয়ান ড্রামার মধ্যে একটা ইয়াং জেনারেশনের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা এই বিষয়টাকে গ্রাস্প করছে। তো এই যে ব্যাপারটা, তাহলে এটা একটা আইডেন্টিটি, একটা এটা, এবং যেটা জেনারেট করে একটা ডিজিটাল ভ্যালু একটা জেনারেট করে সেই বিষয়। দেখেন, এই আলোচনাগুলো একটু অ্যাক্টিভলি শুনবেন, শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তারপর আবার যখন এটা রিপিট করবেন তখন দেখবেন আপনার মধ্যে এগুলো একটু একটু করে আপনি ধারণ করতে পারছেন এবং প্র্যাকটিস করলে এক্সিকিউট করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এই জন্য কেউ অলসভাবে ক্লাসটা করবেন না, হ্যাঁ, জাস্ট জয়েন করে আছেন এমন না, অ্যাক্টিভলি একটু এটার মধ্যে এঙ্গেজ থাকার চেষ্টা করেন, একটু নিজের চোখে পড়েন, আমারটা একটু শোনেন, আপনি বোঝেন, এবং পরে আবার এটাকে এক সময়, অবসর সময় আবার রিপিট করেন, দেখবেন যে তখন এটা এক্সিকিউশন হয়। শুধু পরে রিপিট ক্লাস দেখলেও হবে না, শুধু লাইভ ক্লাস করলেও হবে না, সব কিছুর কম্বিনেশন লাগবে। আপনাকেও অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হতে হবে এখানে, আপনাকে অ্যাক্টিভলি এই ক্লাসটা করতে হবে, বুঝে নিতে হবে, আলোচনাটা শুনতে হবে, নিজের একটা ইমাজিনেশনের মধ্যে, কল্পনার মধ্যে ব্যাপারগুলো, ইউসেজগুলো ধারণ করতে হবে, বুঝে নিতে হবে। তারপরে এটাকে আবার আপনি রিপিট করে রেকর্ড করবেন, রেকর্ড ক্লাসগুলো দেখবেন এবং খাতা কলম নিয়ে বসে বসে নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। এবং এটা একটা আর্জ দরকার আপনার, ইউ শুড ডেভেলপ দ্যাট আর্জ টু লার্ন টু ইউজ দিস ফ্রেজেস, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিসকাশন
দেখেন অনেক অনেক কঠিন মানে কনসেপ্টগুলো কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট এবং কঠিন জিনিস, এগুলো আলোচনা, এগুলোর মধ্যে এগুলো আপনার ব্রেইনের মধ্যে যদি অ্যাসিমিলেটেড করতে পারেন, এগুলো বুঝে নিতে পারেন, এগুলোর মধ্যে আইডিয়া জেনারেশন, আইডিয়ার জানালা দরজাগুলো খুলে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোসাইটিতে আপনার কথা বলার পরিধিটাও বেড়ে যাবে, বিষয়বস্তু নিয়ে কথা বলার মানে কমতি হবে না। আপনি কিন্তু নিজেকে ওই 2 মিনিট কথা বলার পরে নিজেকে উইথড্র করে সরিয়ে নিয়ে আসা, আমার একটু কাজ ছিল, কাজ না থাকলেও এইভাবে সরে আসা, যেখানেই ইংলিশে কথা, কারণ আইডিয়া নেই কি নিয়ে কথা বলবো, এই কনসেপ্টই তো বুঝি না, এই কনসেপ্টে কি বলে। তো সেই বিষয়ে জটিল জটিল বিষয়গুলো কিন্তু আসলে সহজ করে আপনাদের সামনে একটু উপস্থাপনার চেষ্টা করছি, এবং আমরা যেন রেঞ্জটা কাভার করতে পারি। দেখেন আমরা ওইদিকে এডুকেশন নিয়ে কাজ করেছি, আজকে আমরা কালচারাল এগুলো নিয়ে কাজ করছি, গ্লোবালাইজেশন নিয়ে আমরা এগুলো কথা বলছি, যেগুলো একটু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। সো আপনার মধ্যে যদি সেই আগ্রহ না থাকে, তৈরি না করতে পারেন, এবং নিজেকে একটু অ্যাক্টিভ অনুশাসনের জায়গায় শেখানোর জায়গায় না নিয়ে আসতে পারেন, আসলে বিষয়টা ওয়ান সাইডেড, একতরফা ভালোবাসাও সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে না, তাই না? সো আপনাদের দিক থেকেও কোঅপারেশনটা খুবই প্রয়োজন। ওকে, সো আমরা ন্যাচারাল কনভারসেশনাল ইউসেজ, যে আমরা নর্মালি নিজেদের মধ্যে কথা বলা বা কর্পোরেট কালচারে যে কথা বলা বা ইনফর্মাল ক্যাজুয়াল টকের মধ্যে কীরকম ভাবে ব্যবহার আসতে পারে। আবার আইএলস এর ক্ষেত্রে খুব প্রিসাইজ একটু ফোকাস থাকতে হয়, কনস্ট্রাকশনটা খেয়াল রাখতে হয়, ভোক্যাবসগুলোর ইউজ করতে প্রেজেন্টেশনটা সুন্দরভাবে ওয়েল ফর্মুলেটেড হতে হয়। ইফ উই রিয়েলি ওয়ান্ট, এটা কনভারসেশনাল ইউসেজ আলাদা করে দিয়েছে একটু, আপনি যে কোনোভাবে ব্যবহার করেন 7 পর্যন্ত আপনি চলেই যাবে, কিন্তু যখনই আপনি 7+ যাবেন তখন খুব ফর্মুলেটেড, একটু খেয়াল করলে দেখতে পাবেন। ইফ উই রিয়েলি ওয়ান্ট টু প্রিজার্ভ আওয়ার হেরিটেজ, উই হ্যাভ টু স্টার্ট টেকিং দ্য ন্যারেটিভ ইকোনমি সিরিয়াসলি। যেটা দিয়ে ন্যারেটিভ তৈরি করা যায়, এটার ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে। তার মানে আমাদের মিডিয়া, আমাদের আর্ট, আমাদের লিটারেচার, আমাদের যে ডিজিটাল প্রেজেন্টেশন বলেন বা এগুলোর ব্যাপারে কাজ করতে হবে, এগুলোকে প্রিজার্ভ করতে হবে, এগুলো নিয়ে আপনার কালচার নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা কি করছি? আমরা ইমিটেশনে চলে যাচ্ছি, আমরা আরেকজনকে ফলো করছি, অন্য কালচারকে আমরা নার্চার করছি, অন্য কালচারকে আমরা নারিশ করছি। তার ফলে কিন্তু ওই কালচার, ওই যে ন্যারেটিভটাকেই আমরা ফিট করছি। সো আমার কালচারাল যে ন্যারেটিভ ইকোনমি, সেটার জন্য আমাকে আমার কাজ করতে হবে। এজন্য আপনার মিডিয়া, এজন্য আপনাকে ধরেন আমাদের যে পত্রিকা বলেন, ডেইলি নিউজ বলেন, মিডিয়া হাউস বলেন, মুভিজ বলেন, নাটক বলেন, এগুলো কেন? আপনার কালচারের একটা ন্যারেটিভ ইকোনমি, এটাকেই বলা হয় দ্য ন্যারেটিভ ইকোনমি, যার ফলে এটা একটা একটা মার্কেট তৈরি হয়। বুঝতে পেরেছেন? যেমন ওপার বাংলা, এপার বাংলা, মাঝে মাঝে আমরা একসাথে মুভি করি, বা ওপার বাংলার মুভিগুলো বেশি ফলো করছে, দেখেন তাদের ন্যারেটিভটাকে মানুষ খাচ্ছে, এবং তার ফলে সবাই কিন্তু একটা সময় ছিল আমাদের দেশের নাটকগুলো সেভাবে। এখন অনেক আমাদের অ্যাক্টর, বিশেষ করে বেশ প্রমিনেন্ট কিছু অ্যাক্টর হওয়ার কারণে সেটা আমরা দেখতে পাই যে আমাদের নাটক, আমাদের মুভি, এগুলোও কিন্তু ওপার বাংলা, অল ওভার দ্য ওয়ার্ল্ড সেখানে একসাথে। ইভেন আপনি দেখেন বলিউড, দেখেন বলিউড কি করছে, একই সাথে ওয়ার্ল্ডের সবগুলো বড় বড় স্টেটে, বড় বড় দেশে সে মুভি রিলিজ করছে। তাহলে সেখানে তাদের ন্যারেটিভসের মাধ্যমে ইকোনমি তৈরি হচ্ছে, এটা অনেক বড় মার্কেট কিন্তু। সো ওকে, আশা করি বুঝতে পেরেছেন বাই দিস টাইম। If we really want to preserve our heritage, we have to start taking the narrative economy seriously. Instead of just consuming foreign Netflix shows, we should be actively funding our own local creators to tell our stories online. সো এটা আমরা যদি আইএলটিএস এর ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ব্যবহার করি, দেখেন কেমন হতে পারে সেন্টেন্স। টু এনশিওর ট্রু কালচারাল প্রিজার্ভেশন, দেখেন আমি এখানে কি বলেছি, ইফ উই রিয়েলি ওয়ান্ট টু প্রিজার্ভ আওয়ার হেরিটেজ, সহজ ল্যাঙ্গুয়েজে উপস্থাপন। আর এখানে বলছি টু এনশিওর ট্রু কালচারাল প্রিজার্ভেশন, একই কথা কিন্তু। ইন দ্য ডিজিটাল এজ উই মাস্ট ইনভেস্ট হেভিলি ইন আওয়ার ওন ন্যারেটিভ ইকোনমি রাদার দেন জাস্ট কনজিউমিং ফরেন মিডিয়া। শুধু ফরেন মিডিয়া কনজিউম করলে, তাদেরটা দেখলে, এটাতে কিন্তু আমাদের কোনো মার্কেট তৈরি হবে না। সো আমরা যদি আমাদের কালচারকে প্রিজার্ভ করতে চাই, তাহলে আমাদের ইনভেস্ট করতে হবে আমাদের এই ন্যারেটিভ ইকোনমি। ওকে, ইনটেনজিবল হেরিটেজ,
আরেকটা কথা বলি, বিষয়টাকে জটিলভাবে না দেখে বিষয়টাকে ইন্টারেস্টিং একটা উইন্ডো ওপেনিং এর ক্ষেত্রে এভাবে দেখেন যে হ্যাঁ, এটা শেখার একটা নতুন জিনিস, একটা শিখবো, সেটা ব্যবহার করব, এভাবেই তো আমার একটু একটু করে ভ্যালু অ্যাড হবে, এভাবেই তো আমি গ্রো করব। এবং সবগুলো একসাথে ইন্টিগ্রেশনে আসলে, ইন্টিগ্রেট করতে পারলে তখন আমার ল্যাঙ্গুয়েজ অনেকভাবে, অনেক দিক থেকে আমার ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করতে হবে। সেটা বলার ঢঙের থেকে ইমপ্রুভ করতে হবে, প্রনাউন্সিয়েশনে ইমপ্রুভ করতে হবে, গ্রামারে ইমপ্রুভ করতে হবে, ভোক্যাবসে ইমপ্রুভ করতে হবে, এক্সপ্লেনেশনের অ্যাপ্রোচে ইমপ্রুভ করতে হবে। অনেকগুলো আমরা অনেক সেক্টর নিয়ে কিন্তু কাজ করেছি, চাং করে অনেকগুলো আপনার ব্রোকেন যে ইমেজগুলোকে একসাথে যদি জোড়া দেন, দেখবেন যে অনেক দিক থেকে আপনাদের ফিট করা হচ্ছে, নারিশ করা হচ্ছে। তো এই জায়গাগুলো আপনার প্রত্যেকটা ব্রোকেন ইমেজকে আপনার একসাথে নিতে হবে, তখন দেখবেন একটা কমপ্লিট একটা ইমেজ পাবেন। ইনট্যাঞ্জিবল হেরিটেজ সেই ধরনের হেরিটেজগুলো যেটা আমাদের কালচার, যেটাকে আমরা ধরতে পারি না, বা ইনট্যাঞ্জিবল যে ওয়েলথ বলেন, যেটাকে আসলে আমরা কমোডিটির মধ্যে নিতে পারি না। যেমন ধরেন আপনার ইনট্যাঞ্জিবল হেরিটেজ, এই যে এখানে আপনার গ্র্যান্ড মাদার্স, আপনার দাদির যে রেসিপি আছে, রান্নার যে রেসিপি, অনেক যে রান্নার প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট রান্নার রেসিপি পাওয়া যায়। আর লোকাল ডায়ালেক্ট অর ওরাল স্টোরি টেলিং, ট্র্যাডিশনাল মিউজিক, ফোকলো, হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল হেরিটেজ, যেই গুলোকে আমরা হাতে মানে ধরা ছোঁয়ার বাইরে যে বিষয়গুলো, হ্যাঁ, সেগুলো যেমন ট্রেডিশনাল মিউজিক একটা, ফোকলোর একটা, তো সেগুলো। ন্যাচুরাল কনভারসেশন ইউসেজের ক্ষেত্রে দেখেন, উই স্পেন্ড সো মাচ টাইম প্রিজার্ভিং হিস্টোরিক্যাল বিল্ডিংস। আমরা দেখেন ঐতিহ্যগত বিল্ডিং এর ব্যাপারে আমরা কত বেশি মানে মনোযোগ দেই। পৃথিবী মানে বাংলাদেশেও দেখেন যে রাজবাড়িগুলো, বিভিন্ন জায়গায় লোকাল যে হেরিটেজগুলো, বিল্ডিং এর ক্ষেত্রে কনস্ট্রাকশন যেগুলো, ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাপারগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু প্রিজার্ভ করার ব্যাপারে আমরা সচেতন। But we completely forget about our intangible heritage, like the regional dialects our grandparents speak. তাই না? আমাদের গ্র্যান্ড প্যারেন্টসরা যেই ডায়ালেক্টে কথা বলতো, সেগুলোকে প্রিজার্ভ, সেগুলো ভুলে যাওয়া। ওনারা কথা বলে না, তাহলে ধরেন একটা ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষা ধরেন কথা বলছে আজকে 100 মানুষ, এভাবে কিছু মানুষ মারা গেল, তারা আর কথা বলছে না। নতুন যদি কেউ সেই ডায়ালেক্টটা যদি প্র্যাকটিস না শিখে, ব্যবহার না জানে, এভাবে এই মানুষগুলো যখন মারা যাবে, 5 জন, 2 জন, 3 জন, 1 জন, এভাবে যেতে যেতে যখন সবাই চলে গেল ওই ডায়ালেক্ট ইউজ করা, তখন আর এই ডায়ালেক্টটা পৃথিবী থেকে হারিয়ে গেল। এভাবে অনেক ভাষা হারিয়ে গেছে পৃথিবীর বুকে, 40,000-এর উপরে ভাষা। আপনি ক্যান ইউ ইমাজিন এত ভাষা পৃথিবীতে অ্যাক্টিভলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা সময় হতো, এখন এটা কমতে কমতে এটা 10,000, আরও এখনো আরও কমে গেছে। অনেক ভাষার যারা ইউজ করার সেটা জনগণই আর নাই। প্রত্যন্ত আপনি দেখেন কিছু তো আপনি জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো আপনি দেখেন যে কেউ কেউ শীষ দিয়ে কমিউনিকেট করে, কেউ কেউ বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করে। এক একটা জেনারেশন বা এক একটা কালচারের মধ্যে এক এক ধরনের ডায়ালেক্ট ইউজ করা হয়। তো সেই ডায়ালেক্ট ইউজ করাটা যদি আপনি এগুলোকে নারিশ না করেন, এগুলোকে যদি চর্চা না করেন, এগুলোকে যদি প্রচার না করেন, প্রিজার্ভ না করেন, তাহলে এগুলো হারিয়ে যাবে। সেই কথাটা বলছি, ইনট্যাঞ্জিবল হেরিটেজ লাইক দ্য রিজিওনাল ডায়ালেক্টস আওয়ার গ্র্যান্ডপ্যারেন্ট স্পিক্স। আর সেক্ষেত্রে দেখেন, ওয়াইল দ্য গভর্নমেন্ট প্রোটেক্টস এনশিয়েন্ট আর্কিটেকচার, দেখেন একই কথাকে দুভাবে, তাই এখানে আপনাকে 2 ধরনের সেন্টেন্স আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ওখানে দেখেন কি বলছে, প্রিজার্ভিং হিস্ট্রিক্যাল বিল্ডিংস, আর এখানে বলছি অ্যানশিয়েন্ট আর্কিটেকচার, তাই না? একটু আনকমন যে ভোক্যাবসগুলো আমরা এখানে প্রেজেন্ট করছি। দে অফেন নেগলেক্ট দ্য ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ ইন্ডিজেনাস কমিউনিটিস। ইন্ডিজেনাস বলে আদিবাসী যারা, ওকে, সো এই ইন্ডিজেনাস কমিউনিটি, তাহলে আদিবাসীদেরকে আমরা এভাবে করছি, ইন্ডিজেনাস। ওকে, আ মেল্টিং পট, এটা চমৎকার আর একটা ফ্রেজ, আ মেল্টিং পট। এটা আপনারা ব্যবহার হয়তো দেখেছেন বা শুনেছেন। যদি রেগুলার পডকাস্ট শোনেন তাহলে অবশ্যই এই ফ্রেজটা, ইউসেজটা আপনি শুনেছেন। আ মেল্টিং পট যেটা হচ্ছে যে একটা প্লেস যেখানে অনেক ধরনের স্টাইলের, থিওরিজ, পিপল, কালচার, হ্যাঁ, অনেক ধরনের এখানে মিক্স আপ হয়। এটা মেল্টিং পট, এক জায়গায় সবকিছু পাওয়া যায়।
বড় বড় যে আপনার শহরগুলো, মাল্টিকালচারাল যে সিটিগুলো, সেখানে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। সেখানে সব ধর্মের, সব গোত্রের, সব বিশ্বাসের মানুষ একসাথে চলছে ফিরছে। তো এই বিষয়টাকে মেল্টিং পট বলা হয়, যেখানে সবকিছু একসাথে মেল্ট হয়ে যায়, আইডেন্টিফাই করা যায় না। A melting pot, however, has a positive dynamic connotation. It describes a place where multiple distinct cultures, heritages, and traditions survive, interact, and blend beautifully without being erased by corporate globalization. It represents a thriving, diverse community. Okay, এটাকে জাস্ট এই মেল্টিং পট বিষয়টা কি সেটাকে আপনাকে বোঝানোর জন্য এখানে ব্যাখ্যাটা রেখেছি। Natural conversation. The beautiful thing about living in a massive city is that it's a true melting pot. You get exposed to so many different ways of thinking. বিভিন্ন জনে বিভিন্ন মত, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, তাই না? সো আমরা এটা যদি একটু একাডেমিক ল্যাঙ্গুয়েজে দেখি, একাডেমিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কেমন হতে পারে? রাদার দেন সাকাম্বিং মানে হচ্ছে একেবারে মিলিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ডুবে যাওয়া। rather than succumbing to cultural homogenization, যে এক ধরনের যে ট্রেন্ড চলছে সেটার মধ্যে আসক্ত হয়ে হারিয়ে না গিয়ে আমরা কি বলছি, historical port cities often serve as a vibrant melting pot where indigenous traditions and global influences seamlessly coexist to create a unique shared heritage. ওকে, সো এভাবে আমরা ইউজ করতে পারি। দেখেন সেন্টেন্সটাকে বড় দেখে ভয় পাবেন না, সেন্টেন্সটাকে কিভাবে বড়ভাবে প্রেজেন্ট করা যায়। কারণ আপনি যখন আইএলটিএস এর রিডিং প্যাসেজগুলো পড়বেন তখন কিন্তু এই ধরনের বড় বড় সেন্টেন্সগুলো আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। সেজন্যই এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা আপনাদেরকে অভ্যস্ত করা, পরিচিত হওয়া, দেখানো, এটা নিয়ে আলোচনা করা, যেন আপনি বড় বড় সেন্টেন্সের ব্যাপারে আপনার একটা যে ইনহিবিশন কাজ করে, ইনহিবিশন শব্দটার অর্থ হচ্ছে ভয়, ভীতি কাজ করে, তাই তো? সেই বিষয়টা যেন আমরা ফিক্স করে ফেলতে পারি। তাহলে আপনি যখন ডে টু ডে লাইফে আপনি এই ধরনের রেগুলার সেন্টেন্সগুলো দেখছেন বা শেখার চেষ্টা করছেন, তখন আপনি বড় বড় সেন্টেন্স পড়লে আপনি প্যানিকড হয়ে যাবেন না। তো সেই প্যানিকড হয়ে গেলে, অ্যাংজাইটিতে গেলে, তখন আবার একটা সেলফ বিলিভের জায়গা থেকে সরে যায়। এই জন্য আপনারা তো এখন আইএলটিএস এর রিডিং প্র্যাকটিস করছেন, তো এক্ষেত্রে অনেক সাহসের একটা ব্যাপার এবং প্যানিকড হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে, যেটা আপনাকে পারফরমেন্সটা খারাপ করছে। আপনাদের গ্রুপে, যেটা আইএলটিএস এর গ্রুপে, আমি কিন্তু রিডিং, লিসেনিং এবং রাইটিংয়ের অ্যান্সার যে পেপারগুলো সেগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি। আপনারা যখনই এটা প্রিন্ট আউট বের করে নেবেন, খাতা কলমে বসে আপনারা যখন রিডিং প্র্যাকটিস করবেন, লিসেনিং প্র্যাকটিস করবেন, অ্যান্সারগুলো এটার মধ্যে লিখবেন এবং এখানে কিভাবে পরে আমি আপনাদেরকে আরও গাইড করব কিভাবে আপনারা এটা সলভ করবেন বা এটাকে চেক করবেন বা এটা অ্যানালিসিস করবেন। ওকে, সো ওই পেজগুলোতে করবেন, তাতে অভ্যস্ততা বাড়বে এবং বেটার ওয়েতে, এবং লাইন টানা পেজগুলোতে একটু লিখবেন, হাতে কলমে লিখবেন, হাতে কলমে প্র্যাকটিস করেন, এটা আপনার ব্রেনকে তৈরি করবে। ওকে, আপনার টাইপ করার থেকে আপনি হাতে কলমে লিখলে সেটার ম্যাচুরিটি লেভেলটা বাড়ে। আর আমরা তো অবশ্যই পরে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস এর মক টেস্টগুলো সেটাও চলে আসবে, ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো ওগুলো একটু ফলো করার চেষ্টা করবে। Okay, so think about how your specific neighborhood has changed over the last 10 years. আপনার যে আশেপাশের পরিবেশে আপনি যেখানে থাকেন, আপনার প্রতিবেশীদের কালচার বলেন বা পরিবেশটা কিভাবে হয়ে গেল, চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার লোকালিটি, আপনি ধরেন একটা মিরপুর এরিয়া, মাঝে মাঝে সেখানে যাওয়া হয়, সেটা 5 বছর আগে কি অবস্থায় ছিল, এখন ওখানে ব্র্যান্ডে, ওখানে রাস্তা, মেট্রো হওয়ার ফলে ওখানকার যে ডেভেলপমেন্ট, এই যে গত 10 বছরের মধ্যে যে পরিবর্তনটা, ধরেন আপনি আপনার এরকম লোকাল এরিয়া, এটাকে নেইবারহুড বলছি, আপনি যেখানে থাকেন তার আশপাশটা যে পরিবর্তনটা, এইরকম একটা চিন্তা করেন আপনার আশপাশটা কীরকম পরিবর্তন হলো, একটু নিজেরটা ইমাজিন করেন, তাহলে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজের বিষয়টা অনেক ভালোভাবে এটা ইউসেজটা শিখে যাবেন এখন। সো ইউ ক্যানট ইউজ দ্য ওয়ার্ডস গুড, ব্যাড অর চেঞ্জড। আপনি কি করবেন, এই যে আমরা যে ফ্রেজগুলো ব্যবহার করলাম না, এগুলোকে একটু ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো কীরকম ভাবে আসে দেখেন, তাহলে আপনি ফ্রেজগুলো ব্যবহার করবেন। এবং ফ্লুয়েন্সি মার্কার আপনাদেরকে শিখিয়েছি,
এগারো নম্বর ক্লাসে আপনারা এগুলো শিখেছেন, 10 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস। এখানে যেমন টু বি পারফেক্টলি অনেস্ট, এই যে ফ্লুয়েন্সি মার্কার, আপনি এটা এটা আপনার ফ্রেজ এগুলো শেখা, যেটা আপনি ব্যবহার করবেন কথা বলার সময় আপনি ব্যবহার করছেন, তাই না? যেমন একজন খুবই হ্যাভিং সেড দ্যাট এত ব্যবহার রেগুলার করছে, সব জায়গায় ব্যবহার করা শুরু করছে। ওকে, তাহলে ওটার ব্যবহার আরেকটু ভালো করে শিখে নিতে হবে। টার্গেট এক্সিকিউশন, টু বি পারফেক্টলি অনেস্ট, মাই নেবারহুড হ্যাজ বিকাম আ বিট অফ ভিকটিম অফ কালচারাল। ভিকটিম, এখানে দেখেন ভা সাউন্ডটা কি হচ্ছে, লেভিওডেন্টাল, এটা ভিকটিম না কিন্তু ভিকটিম। Become a bit of a victim of cultural homogenization. 10 years ago, we had unique local bakeries on every corner. বা ধরেন আপনার আগে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মোড়ে মোড়ে একটা করে পিঠার দোকান থাকতো, তাই না? সো সেই জায়গাগুলো এখন কিন্তু আপনার ব্র্যান্ডের একটা কফি শপ দিয়ে চেঞ্জ হয়ে গেছে। সবাই এখন এরকম ফাস্ট ফুড চেইন শপগুলোতে কফি শপ, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এখানে কফি শপগুলো চলে আসছে, তো রিপ্লেসড হয়ে গেছে। তো সেইটাই বলছি, 10 years ago we had unique local bakeries on every corner, but now they have all been replaced, passive structure ইউজ করেছে, তাই না? Replaced by the exact same international coffee chains. আচ্ছা, বিলো ইজ এ ভেরি বেসিক, একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি, এই যে এখানে এই সেন্টেন্সটা কালেক্ট করা, যে এটা বেসিক একটা সেন্টেন্স, যেটা 5.55 এই লেভেলের একটা কালচারাল রিপোর্ট। দেখেন কি সেন্টেন্সটা বলছে, আওয়ার ওল্ড ট্রেডিশনস আর ডিসঅ্যাপিয়ারিং বিকজ ইয়াং পিপল জাস্ট ওয়াচ ফরেন মুভিজ অনলাইন, সো অল কান্ট্রিজ আর বিকামিং দি এক্সাক্ট সেম। মানে ভালো না, এটা খারাপ তো না সেন্টেন্স, আপনার কাছে যে গ্রামাটিক্যালি কারেক্ট, ডিসঅ্যাপিয়ার ভালোই তো ইউজ করেছে। তো এটাকে আরো আপগ্রেড করা যায়। দেখেন আপগ্রেডেশনের কোনো শেষ নেই। উই আর উইটনেসিং সিভিয়ার কালচারাল ইরোশন, এই যে আপনি এখানে ফ্রেজটা শেখালাম সেটা আপনি ব্যবহার করলেন, হ্যাঁ, এটা বিকজ দ্য ইয়ুথ প্রাইমারিলি কনজিউম ফরেন মিডিয়া, উই আর ফেইলিং টু বিল্ড আওয়ার ওন ন্যারেটিভ ইকোনমি, which inevitably leads to global cultural হোমোজেনাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে। দেখেন অনেক ফর্মুলেটেড স্ট্রাকচার্ড ওয়েতে বিষয়টা বলা, একই কথা কিন্তু এখানেও বলার চেষ্টা করেছে। এখানেও যে খুব আইডিয়াটা অন্যরকম আইডিয়া, একই আইডিয়া, সেটাকে কিভাবে আরো বেশি স্যুট বুট পরিয়ে বেটার করা যায়, সেই কথাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এটা আবার শুরুর দিকে আপনার বেসিক থাকবে, সিম্পল সেন্টেন্স থাকবে, ইটস ফাইন, এটা কোনো সমস্যা নেই। আমরা তো এখন একদম লাস্ট ফেজের দিকে আছি, এই জন্য যারা একদম শুরু করছেন তাদের জন্য বিষয়টা একবারেই আমি গ্র্যাপস করতে বলছি না। আপনি গ্র্যাজুয়ালি আমাদের অ্যাডভান্সমেন্ট, আমরা ক্লাস 1, 2, 3, 4 একদম বেসিক লেভেল, ওখানে দেখবেন বেসিক লেভেলের সেন্টেন্স আমরাও শিখেছি, আমরাও ব্যবহার করেছি। এখন যেটা আমরা চেষ্টা করছি, আমরা এইটাকে কিছু কন্টেক্সচুয়ালাইজ কিভাবে করব, আরো বেশি এটার আপগ্রেডেশন কিভাবে করা যেতে পারে, আমরা আরো বেটার ওয়েতে আমরা আরো ফ্রেজ শেখার চেষ্টা করছি, তাই না? আমাদের ভোক্যাবসের, আমাদের ফ্রেজাল ইউজের ক্ষেত্রে আরো বেশি এক্সপানশন করার চেষ্টা করছি। সেই চেষ্টাটাই আপনারা এটাকে যদি ওয়েলকাম করেন, এটাকে যদি আপনাদের শেখার আর্জে নিয়ে যান, তাহলে এটা আপনাদের জন্য উপকার হবে। এবং আমাদের যে এফোর্ট এবং চেষ্টাটা যে এটাকে ইমপ্রুভ করার, সেটা বোথ সাইডের আপনার কোঅপারেশনে এটা সফল হবে ইনশাআল্লাহ। ওকে, সো ওয়াই অ্যাবস্ট্রাক্ট কনভারসেশন ফেইল, কেন এই যে অ্যাবস্ট্রাক্ট যে কনভারসেশনগুলো আসলে কেন এটা সামনে একটু এগিয়ে নেওয়াটা কঠিন। দেখেন, ওয়েন আ নন নেটিভ স্পিকার, আমরা যারা নেটিভ স্পিকার না, ট্রাইস টু টক অ্যাবাউট গ্লোবালাইজেশন অর দি এনভায়রনমেন্ট, আমাদের বলার জায়গাটা আসলে আমরা থেমে যাই। এটা আপনি বুঝতে পারবেন যে এটা নিয়ে বলতে গেলে কি বলবো, আসলে কোন অ্যাঙ্গেলে কথা বলবো, সেটা আমরা থেমে যাই নেটিভ স্পিকারের সাথে যদি হয়, গ্লোবাল কমিউনিটির সাথে যদি হয়, বিকজ দ্য টপিক ইজ টু বিগ, তাই না? এনভায়রনমেন্ট নিয়ে কি, কোনটা এনভায়রনমেন্টকে তো আসলে ছড়িয়ে আছে সব কিছু, এখানে আলো বাতাস থেকে শুরু করে পানি থেকে শুরু করে মাটি, হাওয়া, অনেক এনভায়রনমেন্টের পরিধি তো অনেক ব্যাপ্তিটা অনেক বেশি। দে ট্রাই টু টক অ্যাবাউট দি ওজোন লেয়ার নিয়ে কথা বলার চেষ্টা করে, অথবা গ্লোবাল সাপ্লাই চেইনস, এটাও তো এনভায়রনমেন্টের একটা অংশ, অ্যান্ড ইন্টারন্যাশনাল লস অল অ্যাট ওয়ান্স, তাই না? আপনি ছড়িয়ে সব সেক্টরে কভার করার জন্য দি এনভায়রনমেন্ট। অ্যাজ এ রেজাল্ট
lose their grammar and their vocabulary because the scope is too wide. Native speaker do not do this. ওরা কিন্তু এইভাবে কাজ করে না বা কথা বলে না। নেটিভ স্পিকার কিভাবে কথা বলে? ওরা কি করে? কনভারসেশনাল জুম ইন আপনারা কি করেন? জুম ইন করে একটা ছবিকে বড় একটা মনে করেন যে ছবিটা আপনি দেখছেন ওটাকে জুম ইন করতে 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 একটা স্পেসিফিক জায়গা নিয়ে কথা বলছে, তাই না? সেই জিনিসটাই আপনাকে কনভারসেশনে দে অ্যাকনোলেজ দ্য বিগ পিকচার বাট ইমিডিয়েটলি জুম ইন অন এ স্মল ফিজিক্যাল স্টোরি ফ্রম দেয়ার ডেইলি লাইফ। চলেন কিভাবে দেখি। তাহলে এটা আপনি কিভাবে মানে ম্যানেজ করবেন কিভাবে? ফার্স্ট কাজ কি আপনাকে? ম্যাক্রো একটা স্টেটমেন্ট দেয়া। হ্যাঁ, ধরেন আপনি বলছেন আরবান ডিফরেস্টেশন ইজ সিভিয়ারলি অল্টারিং আওয়ার সিটিজ ক্লাইমেট। একটা বড় স্টেটমেন্ট। মাইক্রো তো শিখিয়েছি আপনাদেরকে। সো অ্যাকনোলেজ দ্য গ্লোবাল অর ন্যাশনাল ট্রেন্ড ইউজিং আ ব্রড স্টেটমেন্ট। তারপরে আপনার কাজ কি? নেক্সট কাজ হচ্ছে দ্য কনভারসেশনাল অ্যাঙ্কার, কোনটা নিয়ে কথা বলছেন। Use a specific transition phrase to pull the listener into a real world example, instantly zooming in on something they can touch or see or experience. Conversational anchors to যেমন ধরেন এভাবে আপনি বলতে পারেন। You can actually see this just by looking at the sheer amount of disposable fast fashion that piles up in our local landfills every single week. যেমন ধরেন এনভায়রনমেন্ট এটা থিম, আরও এটার a perfect everyday example of this I show is how a perfect everyday example of this is how একটু এই যে শব্দটা এটা আলাদা শব্দ, হ্যাঁ, is how a family will sit together at a restaurant in complete silence with everyone staring down at their smartphones. কি এটা থিমটা? টেকনোলজি অ্যাটেনশন ইকোনমি। অ্যাটেনশন ইকোনমি তো এর আগে পড়েছি। আপনার সেভাবেই ডিজাইন করা এই প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, যেগুলো আপনি একই জিনিসে স্ক্রল করতে 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 দেখবেন আপনার সময় শেষ হচ্ছে না। মনে করলেন যে 2-3 মিনিট একটু দেখি, দেখবেন যে 2 ঘন্টা পার হয়ে গেছে। ওকে, এটা একটা। তাহলে টপিকগুলো থিমটা দেওয়ার চেষ্টা করছি। আই নোটিস দিস অল দ্য টাইম when I go, এটাও একটা আলাদা, একটা স্পেসটা দিতে আমার হয়ে গেছে। When I go to the grocery store and realize my weekly budget buys half the amount of food it did just 2 years ago. The economy, purchasing power, তাই না? তো এখন আর সেই পারচেজিং ক্যাপাসিটিটা যেটা ছিল 2 বছর আগে, এখন আর সেটা কমে গেছে। সো এই হচ্ছে আপনার স্টেপ 2 এর যে কনভারসেশনাল অ্যাঙ্কার, বিভিন্ন টপিকের উপরে বেস করে আমি এটা দিয়েছি এভাবে। সো হোমোজেনাইজেশন এটা অলরেডি আলোচনা করা হয়েছে। এডুকেশন, একাডেমিক ইনফ্লেশন, উই ক্যান সি দিস ম্যানিফেস্টেড ডিরেক্টলি ইন স্পেসগুলো দিতে আমার হয়ে গেছে। ইন দ্য fact that recent university graduates are now required to have a master's degree just to secure an entry-level administrative job. Okay? আচ্ছা, খেয়াল করেন, the second half of every single sentence is something you can physically see or touch. A landfill, a smartphone, a grocery bill, a tree, a coffee chain, or a job application. তাহলে ওখান থেকে থিমটা দেখেন, থিমটা কালচার নিয়ে কথা বলছি, কিন্তু এখানে আমি আরেকটু জুম ইন করে ফেলছি যে দেখে শপস ইন আওয়ার নেবারহুড হ্যাভ বিন এন্টারলি রিপ্লেসড। এই যে লোকাল, এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট সুইট শপস, ওটাতে চলে যাচ্ছে। এটা কালচারাল হেজিমোনাইজেশনকে আমি একটা স্পেসিফিক জায়গা, যেটা আপনার খুব কাছে, একদম দরজার কাছে নিয়ে আসতেছি, যেটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন, যেটা আপনি চেনেন, যেটাকে আপনি দেখেন, যেটাকে আপনি বোঝেন, সেই বোঝা টপিকের উপরে বেস করে আমি ওই বিষয়টাকে, থিমটাকে আলোচনা করছি। এটাকেই বলা হয় জুম ইন টেকনিক। You take a massive invisible একটা idea, like inflation, and turn it into a physical object, a grocery bill. তাহলে ইনফ্লেশনটাকে বোঝানোর জন্য আপনি, ইনফ্লেশন তো একটা খুব মানে ওটার মধ্যে থিওরি অনেক রকম, একটা খুব ভারী একটা শব্দ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। সেই মুদ্রাস্ফীতি বোঝা তো সবার জন্য সহজ না, কিন্তু একটা গ্রসারি বিল এটা বোঝার জন্য তো সহজ, তাই না? সেখানে আপনি বলছেন যে গত 2 বছর আগেও আমি যে টাকায় যে পরিমাণ বাজার করতে পারতাম, ব্যাগ ভর্তি বাজার, এখন আমার মনে করেন আমার হাতই ভরে না।
এই রকম একটা ব্যাপার। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই যে ইনফ্লেশন, এখানে টাকাটা আরো বেশি বড় মোটা হয়ে গেছে, তাই না? আগে আপনি 5 টাকায় যে প্রোডাক্ট কিনতে পারতেন, এখন সেটা আপনাকে 60 টাকায় কিনতে হচ্ছে বা 500 টাকায় কিনতে হচ্ছে। আপনারা এখন মনে করেন ডিম যে কিনছেন, সেই ডিম, আমি ছোটবেলায় ডিম 6 টাকা হালিতে কিনেছি। হ্যাঁ, আমি দুধ কিনেছি 6 টাকা শের, শের মানে লিটার না। আমি গরু গোস্ত আমার ছোটবেলায় আমি কিনেছি, আমি বাজার করেছি, আমি 35 টাকা কিলোতে গরু গোস্ত কিনেছি, 40 টাকা। তো এটা মনে হয় না যে এটা কেমন একটা একটা মানে কাল্পনিক গল্পের কথা মনে হয়? তো এটা আমার জীবনে আমি এটা দেখেছি। সো এটা 92, 93 এইরকম সময়ের কথা বলছি। 93-4 গরু গোস্তের কিলো 35-40 টাকা এই যে ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে আমি পেয়েছি, বুঝতে পেরেছেন? তো এখন তো সেটা কোথায় হয়ে গেছে? এখন 750-800 টাকায় 1 কেজি গোস্তই আপনাকে কিনতে হচ্ছে এত টাকায়। তাহলে এটা কি হয়ে গেছে? যেই টাকা দিয়ে আমি আগে করতাম, এটা তো আসলে টাকার অ্যামাউন্টটা বেড়েছে, পরিমাণটা একই রয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, টাকার যে ফুলে যাওয়া, সেটাকে ইনফ্লেশন বলে। তো গ্রোসারি বিল দিয়ে আপনি সেটা বুঝালেন, মানে একটা কনসেপ্ট, একটা ব্রডার কনসেপ্ট, সেটাকে আমি নামিয়ে নিয়ে আসতেছি আপনার আন্ডারস্ট্যান্ডেবল জায়গায়, এটাকে জুম ইন, তাহলে আপনি ওটা বুঝলেন, ওটাকে থিমটাকে ব্যাখ্যা করলেন। বলছে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে। নাহলে আরো এটা বারবার দেখবেন, দেখবেন আপনি এটাকে এই আলোচনাটাকে ফোকাস করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ভালো আপনি ফিল করবেন যখন এটা এভাবে ধরতে পারবেন এবং এভাবে নিয়ে আসতে পারবেন, তাই না? সো আমরা যখন কালচারাল হোমোজেনাইজেশন বলছি, দেখেন এখানে আমরা সুইট শপের কথা বলছি, এটা রিপ্লেসড হয়ে গেছে ম্যাসিভ ইন্টারন্যাশনাল কফি চেইন দিয়ে। সুইট শপ, আগে যে ছোট ছোট মিষ্টির দোকান থাকতো, তাই না? 80 টাকা 120 টাকা আপনি মিষ্টি পেতেন 5-6 বছর আগেও। এখন সেই বিষয়গুলো একেবারে ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই যে জায়গা, এরপরে স্টেপ হচ্ছে মাইক্রো ডিটেইল নিয়ে আসা। ওকে, talk about a specific street, a specific meal, a specific species, or a specific daily habit. যেমন ধরেন, a perfect everyday example of this is the extremely hot summers and the lack of rain during the rainy season in the urban areas. এই তো, মানে এখন বৃষ্টি না হওয়া, অবশ্য আমরা এখন বৃষ্টি দেখতে পাচ্ছি। সকালবেলা এখানে নিউজ নিউজ দেওয়া হলো, একজন আমাদেরই ফ্যামিলি মেম্বার, উনি জানালেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে ওনার এরিয়াতে। তো এই যে আমরা সংবাদটা পেলাম, বিষয়টা হচ্ছে হট সামারে কি হচ্ছে, আমাদের বৃষ্টিপাত কিছুদিন আগে এটা দেখা যেত, এখন বৃষ্টিটা একটু ভালোই দেখতে পাচ্ছি আমরা। তো হট সামার সিজনে বৃষ্টি নেই, রেনি সিজনে শহর অঞ্চলগুলোতে বৃষ্টি কম থাকে। আবার সিলেটের দিকে যান, এই আপনি সামার সিজন বা রেনি সিজনে গেলে দেখবেন প্রতিদিনই অলমোস্ট বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটা আরেকটা জায়গা। এখন আসেন কিছু কোয়েশ্চেন আমরা দেখি এবং কিছু সেটার এইটাকে কিভাবে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে পারি আমরা ম্যাক্রো লেভেলে গিয়ে, তারপরে অ্যাঙ্কারিং করে, তারপরে মাইক্রো লেভেলে কিভাবে প্রশ্নটা অ্যান্সারটা হতে পারে। যেমন প্রশ্ন হচ্ছে, হাউ ইজ গ্লোবাল ট্রেড চেঞ্জিং লোকাল ডায়েটস, মানে লোকাল যে আমরা খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, ডায়েট আমাদের, সেটা কিভাবে গ্লোবাল ট্রেডটা, গ্লোবাল যে কালচার বা ট্রেড, ব্যবসা বাণিজ্যটা কিভাবে চেঞ্জ করতেছে লোকাল ডায়েট। আপনি এখন ম্যাক্রো সিচুয়েশনটাকে এই করবেন, রিয়ালিটি, গ্লোবাল সাপ্লাই চেইনস হ্যাভ কমপ্লিটলি ট্রান্সফর্মড হাউ উই ইট। এরপরে আপনি এখানে কনভারসেশন অ্যাঙ্কারিং বলছেন, আ পারফেক্ট এভরিডে এক্সাম্পল অফ দিস ইজ, হ্যাঁ, এইটাকে কিন্তু আবার সেন্টেন্স অংশ ধরবেন না, এটাকে আমি মার্ক করে দেখিয়েছি যে এটা কনভারসেশন অ্যাঙ্কার। হ্যাঁ, এই ভার্বের পরে এই ওয়ার্ডটা হচ্ছে সেন্টেন্সের অংশ। তো ওটা ব্র্যাকেটে ওখানে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে এই আমরা কনভারসেশনাল অ্যাঙ্কারিংটা কোথায় সেট করতেছি, ম্যাক্রো রিয়ালিটিটা কোথায় সেট করতেছি, এটা সেন্টেন্সের অংশ নয় কিন্তু। সো এক্সাম্পল অফ দিস ইজ ওয়াকিং ইনটু মাই লোকাল গ্রসারি স্টোর in the middle of winter. I can buy strawberries imported from thousands of miles away. না না, এই মানে স্ট্রবেরি এখন বাংলাদেশেও চাষ হচ্ছে, কিন্তু এই দেখেন অ্যাভোকাডো বা দেখেন আপনার কিউই ফল, এই ফ্রুটস যেটা আমরা দেখি, দেখেন এগুলো হাউ এক্সপেন্সিভ দিস ফ্রুটস আর। এক একটা ফলের কিলো হচ্ছে 2500-3000 টাকা কিলো।
তাই না? সেটা কত দূরে থেকে আমরা এখন নিচ্ছি। এখন তো বাংলাদেশে যেটাই আমরা হাত দেই আমাদের এটা সৃষ্টিকর্তা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ যে ধরেন বড় বড় দামি দামি ফলগুলো এখন বাংলাদেশে চাষ হচ্ছে। আগে কমলা আমরা ইম্পোর্ট করতাম, এখন কমলা আমাদের দেশে আমরা কমলাটা পাচ্ছি। হ্যাঁ, এখন আরো বেটার হচ্ছে। তো ড্রাগন ফল আগে সেটার কিলো ছিল 2200-2400 টাকা। ড্রাগন ফল আজকে কোথায় নেমে এসেছে কল্পনা করা যায় না, তাই না? তো 10 বছর আগে ড্রাগন ফলের যে অ্যাভেলেবিলিটি এত প্রতুলতা ছিল না, এখন আপনি 150-200 টাকা করে ড্রাগন ফল আপনি খেতে পারছেন। তো এই যে ব্যাপারটা, যাই হোক, ওটা এখানে বলছে না। এখানে বলছে যে তাদের আমরা যে পাচ্ছি অ্যাভেলেবল, এটা গ্লোবাল ট্রেডের কারণে আমরা দেশে বসে আমরা বিদেশি ফল খেতে পারছি, বা আমাদের দেশি ফল বাইরের দেশে ওরা বিদেশের ফল হিসেবে খাচ্ছে। So we have completely lost the concept of eating seasonal local food because everything is available all the time. আগে যে ব্যাপারটা ছিল সিজনাল ফ্রুটসগুলো তখন অ্যাভেলেবিলিটি থাকতো, দাম কম থাকতো। এখন সব পুরো বছর জুড়েই আপনি মোটামুটি আম পাচ্ছেন, পুরো বছর জুড়েই আপনি সব পাচ্ছেন। তো এই যে ব্যাপারটা, এটা মাইক্রো ডিটেইলিং। এটা কিসের ফল? এটা গ্লোবাল ট্রেডের কারণে এই ব্যাপারটা হচ্ছে, এবং ওই যে কালচারাল হোমোজেনাইজেশনের বিষয়টাও চলে আসতেছে। ওকে, আরেকটা কোয়েশ্চেন দেখেন, কয়েকটা কোয়েশ্চেন পড়ে দিই তাহলে বুঝতে পারবেন, তখন আপনি এটাকে দেখতে পারবেন। আমি লিস্ট করেছি অনেকগুলোই। হাউ ইজ দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ মডার্ন সিটিজ ইম্প্যাক্টিং দ্য লোকাল এনভায়রনমেন্ট? Yes, so while urban development is necessary, the rapid loss of green spaces is devastating our air quality. তাই না? আমাদের যে গ্রিন স্পেসটা আমরা হারিয়ে ফেলছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসগুলোকে আপলিফট করছি, আরও বেশি আমরা প্রমোট করছি আমাদের গাছ, আমাদের ল্যান্ড, আমরা এগ্রিগেরিয়ান যে সোসাইটি বা এগ্রিকালচারাল যে ল্যান্ড, এটা আমরা হারিয়ে ফেলছি, তাই না? লস হচ্ছে, এটা আমার প্রোডাকশন কমছে, কিন্তু দেখেন খেয়াল করেন এতে পরিবেশের উপর প্রভাব পড়ে, এয়ার কোয়ালিটি কিন্তু খারাপ হচ্ছে। So এটাকে অ্যাঙ্কারিং, to put this into perspective, we are losing vital native urban flora. এই দেখেন আমি এখানে ফ্লোরা ইউজ করেছি। ফ্লোরা মানে জানেন? ফ্লোরা মানে কিন্তু আপনার বান্ধবীর নাম না। এই ফ্লোরা মানে হচ্ছে এটা আপনার প্ল্যান্টসদেরকে বলা হয়। হ্যাঁ, ফ্লোরা ফনা এগুলো কিন্তু আপনারা পড়েছেন যে আরবান শহরে যে বিভিন্ন প্ল্যান্টস প্রজাতিগুলো, আমরা এই বিভিন্ন ধরনের প্ল্যান্টসের যে প্রজাতি, এটা একসাথে আমরা বলি ফ্লোরা, এই শব্দটা ইউজ করবে। আরেকটা হচ্ছে যেটা প্রাণীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফনা। ফ্লোরা ফনা, এটা স্কুল লেভেলে পড়ার কথা, আপনারা ভুলে যেতে পারেন, আর যারা বিভিন্ন রকম মেডিকেল সাথে আছেন তারা তো জানেন এটা। সো নেটিভ আরবান ফ্লোরা। Instead of concrete, our city streets used to be lined with species like the weeping fig, ডুমুর ফল, and the orange jasmine, which acted as natural biological cooling system and filtered exhaust fumes. হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের মানে ঘরের আঙিনায় উঠানে আগে থাকতো, যেগুলো কি করে কুলিং সিস্টেম হিসেবে, বায়োলজিক্যাল কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। পাথরকুচির গাছ বলেন বা কচু গাছ, এগুলো কিন্তু মানে আপনার পাহাড়ি অঞ্চলে এটা কিন্তু আপনার কুলিং সিস্টেম এবং পানি প্রিজার্ভ করার হিসেবে কাজ করে, নেটওয়ার্ক হিসেবে কাজ করে। By removing these specific plants, we have essentially trapped the heat. তাই না? একেবারে এখানে মাইক্রোতে চলে আসলেন। আমরা এগুলোকে যখন আমরা হারিয়ে ফেলছি, আমরা কিন্তু আসলে আমাদের হিট যে বাড়ছে, এটার মধ্যে আমরা ট্র্যাপড হয়ে যাচ্ছি, একটা মায়াজালে পড়ে যাচ্ছি। আচ্ছা, তো আরেকটা এখানে আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি আর একটু বিষয় আছে বেশ বড়, আমি রেখেছি এখানে, ইচ্ছা করেই রেখেছি অনেক টপিকগুলো, যেন আপনারা বিষয়গুলোকে অ্যাবজর্ব করতে পারেন এবং ধরতে পারেন। এই জন্য একটু স্লাইডগুলো অনেক নাম্বারও বেড়েছে, আমি একটু কভার করে দিই বিষয়টা আসলে বুঝে। আসলে এখানে কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন, এখন এই কনসেপ্টটা দিয়ে অনেকগুলো এক্সাম্পল আছে, সেগুলো আপনারা একটু দেখবেন। আরবান ক্যানোপি, আরও যদি আমরা শব্দ এখানে দেখি, এটা মানে বোঝাচ্ছে আরবান ক্যানোপি, দ্য লেয়ার অফ লিভস, ব্রাঞ্চেস অ্যান্ড স্টেমস, এগুলো কিন্তু ফ্রেজ, এগুলো আবার ফ্রেজে চলে আসলাম। ওকে, দ্যাট কভার দ্য গ্রাউন্ড when viewed from above in a city. ওকে, সো এটা আমরা ব্যবহার করতে যদি চাই, the sheer heat in the city center is unbearable during summer because we have completely destroyed the urban canopy.
ওকে, সো এই জায়গাটা কনক্রিট জাঙ্গল, এটার ব্যবহার বা এটার মিনিংটা হচ্ছে মডার্ন সিটি অর আরবান এরিয়া, কনক্রিট জাঙ্গল especially when perceived as an unpleasant or harsh environment due to tightly packed concrete buildings. যেমন ধরেন আপনারা যদি আমার লোকালিটির মধ্যে জাপান গার্ডেন সিটি এই একটা জায়গা, হ্যাঁ, সো মোহাম্মদপুরে এটা তাজমহল রোডের এই জায়গাটায়, যেটা শিয়া মসজিদের কাছাকাছি জাপান গার্ডেন সিটি, যেটা প্রথমে যখন এটার প্ল্যানিংটা হয় এখানে হসপিটাল থাকার কথা ছিল, এখানে স্কুল থাকার কথা ছিল, এখানে পার্ক থাকার কথা ছিল, এখানে মানে আপনার কি বলে লেক, লেক তো না, এটা পার্ক, হাঁটার যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, এখানে স্কুল থাকবে, সব কিছুই থাকবে। তো এইরকম প্ল্যানিং ছিল জাপান গার্ডেন সিটি। পরবর্তীতে এটা যখনই আমাদের যারা একটু অর্থলোভী মানুষের ইয়েতে কি হলো, যে এখানে পার্ক দিয়ে লাভ নাই, ওখানে 4টা বিল্ডিং আরো তো করা যাবে। এভাবে আপনি দেখবেন যে জাপান গার্ডেন সিটিতে যদি আপনি এন্টার করেন, দেখবেন বিল্ডিং আর বিল্ডিং, এই যে একটা কংক্রিট জাঙ্গলের মতো। এবং আমাদের বাংলাদেশি কালচার তো এটা বোঝা যায়, বিদেশেও বোঝা যায়, যে বারান্দায় বিভিন্ন কাপড় শুকানো যে কালচার, হ্যাঁ, তো আপনি বাইরের রাস্তা থেকে দেখবেন এবং পাশে রোডের পাশেই বড় বড় বিল্ডিং একেবারে জঙ্গলের মতো, এবং সেখানে দেখবেন যে কি একটা একটা অন্যরকম সিনারিও আপনি বুঝতে পারবেন, যে খুবই বস্তির মতো একটা অবস্থা হয়। শহরে নাগরিক একটা নগরায়নের বস্তি মতো দেখতে পাবেন। তো এই যে কংক্রিট জাঙ্গল বলতে বোঝাচ্ছি এইরকম কনক্রিট দিয়ে আপনার কনস্ট্রাকশন দিয়ে চাপাচাপি করে আছে এরকম, সেটা জাঙ্গল বলতে তো আমরা বুঝি যেখানে অনেক গাছপালা থাকে, পশু পাখি থাকে, সেই ব্যাপারটা। তো কনক্রিট জাঙ্গল বলতে এটাকে আইরনিক্যালি ইউজ করা যাচ্ছে, কংক্রিট জাঙ্গল যেটা হচ্ছে শহরায়নের মধ্যে এটা একটা জঙ্গলের মতো তৈরি হয়ে আছে। আচ্ছা, আরেকটা ফ্রেজ, সেটা এটা ইউসেজটা দেখেন, সামটাইমস ইউ মাস্ট হ্যাভ টু এসকেপ দিস কনক্রিট জাঙ্গল অ্যান্ড স্পেন্ড আ উইকেন্ড ইন দ্য কান্ট্রি সাইড টু রিসেট ইউর মেন্টাল হেলথ। যেমন আমরা যাই না, আমরা হয়তো সেন্ট মার্টিনে চলে যাচ্ছি, আমরা সাজেকে চলে যাচ্ছি, আমরা বান্দরবন চলে যাচ্ছি। তো এই যে ইট পাথরের শহর থেকে আমরা সরে আমরা একটা নেচারের কাছে যাচ্ছি মেন্টাল হেলথ রিভাইভ করার জন্য, তাই না? এটা কখনো কখনো তোমাকে এই কংক্রিট জাঙ্গল, তাহলে আপনি এই শহরকে ছেড়ে দূরে যাওয়া, এটাকে আপনি কংক্রিট জাঙ্গল হিসেবে ইউজ করেন। দেখেন আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি এবং আমরা যদি এভাবে একটা কমিউনিটির মধ্যে এগুলো ব্যবহার করা শুরু করি, আমাদের ল্যাঙ্গুয়েজটা তো একটু স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে। সাস্টেইনেবল সোর্সিং, সাস্টেইনেবল সোর্সিং মানে এটার মিনিং হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ফাইন্ডিং and using materials, food that are produced in a way that does not harm the environment. Sustainable, হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই কথাটা খুবই শোনা যায়, যেটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হয়, সেটাকে আমরা সাস্টেইনেবল বলি। এটা ব্যবহারটা, I have started buying my clothes from brands that prioritize sustainable sourcing even if it costs a bit more. তাই না, যে এটা সাস্টেইনেবল, যেটা অনেক ক্ষেত্রে এটা এনভায়রনমেন্টকে হার্ম করবে না, এমন কিছু আছে যেগুলো পচনশীল, এমন বিষয়গুলো এটা আপনি বলছেন সাস্টেইনেবল সোর্সিং, এটা টিকবে, দীর্ঘস্থায়ী, টিকসই হয়। উই নিড আপগ্রেডিং দ্য লেক্সিকন অফ ইকোলজি। ইকোলজির ক্ষেত্রে আমরা একবার একটু দেখবো। হ্যাঁ, ইকোলজি তো বুঝতেই পাচ্ছেন, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, সেখানে আমরা কিছু টার্ম একটু শিখে নেই। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, এটা খুব চমৎকার একটা ফ্রেজ, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, the total impact a person or community has on the environment measured by the resources they consume. বুঝেন, এটা কিন্তু একটু বোঝার জায়গা, নাহলে কিন্তু ভুল বুঝবেন, এটাকে পজিটিভ ওয়ার্ড মনে করবেন। সো রিসোর্সেস যেটা আমরা ইউজ করি, আমরা পরিবেশের যতগুলো রিসোর্স, ল্যান্ড ইউজ করছি, সেটা তো আমার ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। আমি যত বন উজাড় করে আমি স্কুল করছি, হসপিটাল করছি, বিল্ডিং করছি আমার থাকার জন্য, তাহলে এগুলো হচ্ছে আমার ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, যেখানে মানুষের পদচিহ্ন পাওয়া যায়, সেই বিষয়টা। সো খেয়াল করেন, টু ক্রিয়েট আ সাস্টেইনেবল সিটি এভরি কর্পোরেশন মাস্ট বি ফোর্স টু অডিট অ্যান্ড রিডিউস দেয়ার ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। রিডিউস, এটা কমাইতে হবে, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট কমাইতে হবে। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট মনে করেন না এটা পজিটিভ ওয়ার্ড, এটা মানে মানুষ যত স্পেস ব্যবহার করছে, মানুষের পদচিহ্ন যতটা জায়গায় পড়ছে, সেই জায়গাটা বন উজাড় হয়ে গেছে, গাছ সেখানে থাকে না, মানুষের পা কোথাও পড়েছে
সেই জায়গায় বিল্ডিং হয়ে গেছে। মানুষের পা কোথাও পড়েছে, সেই জায়গায় আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেছে। সেখানে কিন্তু মানুষে আমড়া গাছ, ওখানে আপনার ফলের গাছ লাগাচ্ছে না। মানুষের পা পদচিহ্ন মানেই সেখানে আপনার নেচারকে ধ্বংস করার বিষয়টা। তো ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলতে সেই বিষয়টাকে বোঝাচ্ছি, যেটা মিনিংটা হচ্ছে ইম্প্যাক্ট পার্সন অর কমিউনিটি হ্যাজ অন দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের উপরে একটা মানুষের যে ইম্প্যাক্টটা, সেই বিষয়টা। ওকে, একটা কমিউনিটি যে ইম্প্যাক্টটা সেটা। সো যারা যতটা রিসোর্স তারা ব্যবহার করে, এটাকে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলছি। আশা করি বুঝতে পেরেছেন। কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বন সিকুয়েস্ট্রেশন মানে কার্বন সিঙ্ক করে, এরকম সিকুয়েস্ট্রেশন এমন শব্দ, হ্যাঁ, আনকমন শব্দ, ইউজ ফ্রেজ, এটা একাধিক শব্দ, গ্রুপ অফ ওয়ার্ডস। দ্য ন্যাচারাল প্রসেস অফ ক্যাপচারিং অ্যান্ড স্টোরিং কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি অ্যাটমসফিয়ার, তাই না? ফরেস্ট যেটা করে, এটা কার্বন সিকুয়েস্ট্রেশন করে, কার্বনকে সিঙ্ক করে, ধারণ করে, সমুদ্র ধারণ করে, ফরেস্ট ধারণ করে। So instead of relying on expensive technology, we should prioritize planting dense urban forests to act as a natural carbon sinks. তাই না? আমাদের গাছ, আমরা যদি বনায়ন বাড়াই বা গাছপালা যদি আমাদের ট্রি প্ল্যান্টেশনটা খুব ব্যাপকভাবে যদি আমরা এটা এক্সিকিউট করতে পারি, তাহলে কিন্তু আমরা কার্বন সিকুয়েস্ট্রেশন আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছেন? এখানে কার্বন সিঙ্কস না দিয়ে এখানে আপনি কার্বন সিকুয়েস্ট্রেশন দিতে পারেন। এখন কঠিন মনে হলো, ব্যবহার করতে থাকেন এবং এটা প্রয়োগটা দেখবেন, ডিকশনারি খুঁজবেন এবং এটার প্রয়োগ আপনি দিয়ে সেন্টেন্স আরো করবেন, সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন এবং আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। মিটিগেশন স্ট্র্যাটেজি, মিটিগেশন স্ট্র্যাটেজি এটা বলতে বোঝাচ্ছি স্পেসিফিক অ্যাকশন প্ল্যান ডিজাইন টু রিডিউস দ্য সিভিয়ারিটি অফ পেইনফুলনেস অফ আ ক্রাইসিস। মিটিগেশন স্ট্র্যাটেজি আমরা কমানোর, মানে কষ্ট কমানো বা এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে, সেটাকে মিটিগেশন স্ট্র্যাটেজি বলি। ওকে, ম্যানেজমেন্ট যারা হেলথ ম্যানেজমেন্টের সাথে আছেন তারা এগুলো আপনারা এই টার্মটা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করে থাকেন আপনারা। রাদার দেন ম্যাজিক্যালি কিউরিং ইট। সেন্টেন্স দেখেন এখানে দিয়েছি, সিন্স উই ক্যানট স্টপ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্টায়ারলি, আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন এটা আমরা একেবারে পুরোপুরি এন্টায়ারলি ইউজ করেছি, টোটালি বলি নাই, এন্টায়ারলি পুরোটা জুড়ে আমরা করতে পারবো না, যেহেতু এটা করা মানে আমরা পসিবল না। উই মাস্ট ফোকাস অন অ্যাগ্রেসিভ মিটিগেশন স্ট্র্যাটেজিস such as mandating solar panels on all commercial rooftops. আমরা যদি এটা মিটিগেশন স্ট্র্যাটেজি মানে কিছুটা কমানো যায় কিভাবে, পলিউশন কিছুটা কমানো যায় কিভাবে, আমরা যে বিদ্যুতের যে চাপ ব্যবহার ইন্ডাস্ট্রিগুলো কনজিউম করছে সেটাকে কিভাবে আমরা কমাতে পারি। যেমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যদি সোলার প্যানেলগুলোকে ম্যান্ডেটরি করে দেয়া যায়, তাদের যে প্রয়োজনীয় বিদ্যুৎ বা উৎপাদন, তাদের উৎপাদনশীলতা বজায় রাখার জন্য তাদের যে পরিমাণে ইলেকট্রিসিটি তারা কনজিউম করছে আমাদের ন্যাশনাল গ্রিড থেকে, তো তারা এটা কিছুটা মিটিগেট করতে পারবে তাদের নিজস্ব আপনার পাওয়ার প্যানেল ইউজ করার ফলে। তো এই যে ব্যাপার, এটাকে মিটিগেশন স্ট্র্যাটেজি বলে, যে একেবারেই কোনো কিছু না, এটা একটা স্ট্র্যাটেজি যেটা থেকে আমরা কমার্শিয়াল রুফটপে সোলার প্যানেল ব্যবহার করে আমরা এটা ম্যান্ডেট করে দিতে পারি। তাহলে এটাকেই বলছি, এটা একটা মিটিগেশন স্ট্র্যাটেজি হতে পারে। ওকে, আরেকটা জিনিস এখানে ফ্রেজ সাস্টেইনেবল আরবান বোটানি। সাস্টেইনেবল আরবান বোটানি, আরবান বোটানি মানে শহরের মধ্যে কিভাবে আমরা এখানে উদ্ভিদের পরিধি বা বাড়াতে, দীর্ঘস্থায়ী, এটা টিকে থাকবে, এমন না যে আজকে শখের বসে আপনি দুটা টব লাগালেন, তারপরে দেখা গেল টবের পানি দেয়া নাই, কিছু নাই, আপনি বাইরে ঘুরে ফাস্টফুড খেয়ে বেড়াচ্ছেন, আপনার মনেই থাকছে না, 15 দিন হয়ে গেল গাছ মরে গেছে। So a sustainable urban botany, if we want to fix the air quality in our neighborhoods, we have to rethink our planting strategies. কি করা যেতে পারে? A brilliant mitigation strategy, দেখেন আমি এখানে ব্যবহার করছি, a brilliant mitigation strategy is to integrate fruit bearing tropical into our urban planning. Instead of just laying down concrete, imagine if we actively cultivated local flora, planting on orange jasmine or weeping fig near apartment complexes doesn't just act as a natural air filter. It entirely transforms the aesthetic and fragrance of the street. Furthermore, if we integrated fruit-bearing tropical like the Safedilla, the
স্টার ফ্রুট, যেটা কামরাঙ্গা বলি, ট্রি ইনটু আওয়ার কমিউনিটি পার্কস। আমরা কমিউনিটি পার্কসের মধ্যে যদি এগুলো আমরা লাগিয়ে দেই, উই উড নট জাস্ট বি ক্রিয়েটিং অ্যান আরবান ক্যানোপি, মানে উপরে সবুজের যে মাথায় থাকে সেই রকম আমরা শুধু আরবান ক্যানোপি তৈরি করতে পারছি না, দ্যাট ক্রিয়েটস আ কার্বন সিঙ্ক। এটা শুধু কার্বন সিঙ্কই করবে না, হ্যাঁ, তারপরে কার্বন সিঙ্ক, এই যে খেয়াল করেন এখানে আমরা যেটা ব্যবহার করলাম, এই যে কার্বন সিঙ্ক মানে কার্বন সিকুয়েস্ট্রেশন, যে এটা শুধু এটা আমাদের কার্বন সিঙ্কই করবে না বা কার্বন সিকুয়েস্ট্রেশনই করবে না, অ্যান্ড অ্যাস্থেটিক বিউটি করবে না, উই উড বি প্রোভাইডিং আ বিউটিফুল সাস্টেইনেবল ফুড সোর্স ফর দি নেবারহুড দ্যাট রিডিউসেস আওয়ার রিলায়েন্স অন ইম্পোর্টেড গুডস। তাহলে আমরা কমিউনিটি পার্কগুলোতে, আমরা আমাদের বাড়ির আশেপাশে, আমরা ছাদে, আমরা এইসব ব্যাপারগুলোকে যদি আমরা ব্যবহার করি, অরেঞ্জ জেসমিন, হুইপিং পিক, যেগুলো আসলে কার্বন সিঙ্ক করে এবং ফ্র্যাগ্রেন্সও ছড়াচ্ছে, অ্যাস্থেটিক একটা ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার, এবং আপনি আশেপাশে ফুলের সুবাসে ছড়িয়ে যাচ্ছে। তো এটা আপনাদের রাস্তাঘাটে চলতে ফিরতে আপনার কোয়ালিটি ইমপ্রুভ করছে। তাহলে খেয়াল করেন আমরা এখানে পুরো যা যা শিখলাম সবগুলো ব্যবহার করে আপনাকে পুরো একটা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহারটা দেখানো চেষ্টা। ওকে, সো এবার ইউ ক্যান ইমাজিন ইউ হ্যাভ অ্যান আনলিমিটেড বাজেট টু রিডিজাইন ইউর কারেন্ট স্ট্রিট। অনেক বাদ, আপনার যা বাজেট লাগে আপনি কিন্তু এটা করবেন, এমন না পাচার করে দিবেন। Tell us how you would transform it from a concrete jungle into a sustainable living space. Use our specific botanical examples and the term urban canopy. দেখেন এখানে সবগুলো ইউজ করেছি, সেই জায়গাটা এটা আপনি এখানে ব্যবহারটা দেখবেন। ওকে, বোটানি টার্মগুলো যেগুলো যেগুলো ব্যবহার। এবার আসেন একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমরা এর আগে শিখেছি কি, আমরা এআরই ফ্রেমওয়ার্ক পড়েছি। এআরই ফ্রেমওয়ার্ক, যখন আপনি কোনো কিছু স্টেটমেন্টে কোনো ডিবেট একটা স্ট্রাকচারে দিচ্ছেন, হ্যাঁ, সেখানে কি অ্যাসার্ট করতে হয়, রিজনিং দিতে হয় এবং এভিডেন্স দিয়ে সেটাকে জাস্টিফাই করতে হয়। আর আমরা যদি কোনো মানুষকে হাউ টু ক্যাজুয়ালি কনভিন্স পিপল টু চেঞ্জ দেয়ার হ্যাবিটস, স্ট্রাকচারিং এ পারসুয়েসিভ থট উইদাউট সাউন্ডিং এগ্রেসিভ। পারসুয়েসিভ থট, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো, সেটা আজকে এটা ফ্রেমওয়ার্ক শিখব। কাউকে কোনো কিছু থেকে আপনি পারসুয়েট করছেন বা মোটিভেট করছেন কোনো একটা কাজ করাতে, তাহলে এআরই একটা অন্যরকম, এটা আপনার আর্গুমেন্টকে এস্টাবলিশ করার জন্য এআরই ফর্মুলা। আপনি যেই পয়েন্টে কথা বলছেন এটাকে অ্যাসার্ট করবেন, এরপরে ওটাকে রিজন, ওটা কারণ ব্যাখ্যা করবেন এবং সেটার এভিডেন্স দেবেন। আর আজকের ফ্রেমওয়ার্কটা একটু ডিফারেন্ট, তো সেটা আমরা একটু দেখি। টুডে উই লার্ন পিএমভি ফ্রেমওয়ার্ক। দিস ইজ ইউজড ওয়েন আ বস, আ কমিটি অর অ্যান এক্সামিনার আস্ক হাউ উড ইউ সলভ দিস প্রবলেম। ওকে, সো এটা আপনার কিন্তু, আপনি যদি টিম লিডার হন, আপনার এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি আপনার টিম যারা আছেন, টিমমেট, তাদেরকেও আপনি মোটিভেট করতে পারবেন। তো এটা একটা স্ট্র্যাটেজি, আপনি সেটা দেখেন, একটু বোঝার চেষ্টা করবেন, এটা আপনার কাজে আসবে, ডে টু ডে লাইফে কাজে আসবে। সো ইউ আর নট ডিবেটিং ওয়াইল অ্যান্সারিং দেম। তাদেরকে যখন আপনি কথা বলবেন, তা আপনি একটু ডিবেট করছেন না, বা এআরই ফর্মুলাটা তো আসলে আপনার আর্গুমেন্টটাকে স্ট্রং করা সেটা না, তার কেউ এমনভাবে ম্যানেজ করা যেন সে এটাকে কনভিন্স হয়ে যায়, এটা সে এক্সিকিউট করতে, সেই ফর্মুলা। সো দেয়ারফর ইনস্টিড অফ এআরই ফ্রেমওয়ার্ক, যেহেতু আপনি ডিবেট করছেন না, আপনি প্রোঅ্যাক্টিভ একটা ভিশনে যাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনি এআরই ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করবেন পিএমভি, প্রবলেম, এটা মেকানিজম এবং এটার ভিশন, যেটা টেইলার্ড ফর এভরিডে সোশ্যাল পারসুয়েশন। একটু শিখে নেবেন, খেয়াল করেন। তাহলে পিতে আমি বলছি দ্য প্রবলেম, দ্য শেয়ার্ড পেইন। এখানে আপনার বলার অ্যাপ্রোচ, বলার ঢঙের উপরে ডিপেন্ড করে। আপনি যখন কাউকে কনভিন্স করতে যাবেন, তখন আপনি কিভাবে তাকেও ওই গ্রুপের মধ্যে আপনাকে ইন করে নিতে হয়। তো আই দিয়ে বলা যাবে না, এখানে উই দিয়ে বলতে হয়। ডু নট জাস্ট স্টেট দ্য প্রবলেম, vividly describe the pain it causes, frame the problem as something that affects both of you. আমি এটাতে খুব ডিস্টার্ব, এমন না যে আমরা এটাতে দেখেন এটা আমাদের ক্ষতি বা আমাদের এরকম ভাবে আমরা হারিয়ে ফেলছি, আমরা না। আচ্ছা, মেকানিজম, সিম্পল ফিক্স, এটা কি হচ্ছে? প্রপোজ আ হাইলি স্পেসিফিক ইজি টু ডু অ্যাকশন। হোয়াট ইজ দি এক্স্যাক্ট ফিজিক্যাল সলিউশন? হাউ ডাজ ইট ওয়ার্ক? ডু নট বি ভেগ। হ্যাঁ, ভেগ মানে আনক্লিয়ার এমন কিছু বলা যাবে না এখানে, একদম ক্লিয়ার কি কি করতে হবে, করণীয়, কিভাবে এটা কাজ করে, সবকিছু বলা। ইউজ দ্য ম্যাক্রো টু মাইক্রো টেকনিক হিয়ার, ম্যাক্রো থেকে মাইক্রোতে আমরা যাব। ওকে, চলো, মানে একটা সিস্টেমকে কিভাবে আমি ইন্ডিভিজুয়ালি এখানে ইনভলভ হতে পারি।
ভিশন, আর ভিতে হচ্ছে ভিশন, দ্য ইমোশনাল পে অফ, paint a picture of what the environment or culture will look like after your mechanism is implemented, or how much better life will be if you both adapt this habit. সবাই মিলে যদি আমরা এই হ্যাবিটটা ডেভেলপ করি, সেটা ক্ষেত্রে কিভাবে, ধরেন আমরা প্লাস্টিক বটল ইউজ করাটা ব্যান করতে চাই, তা আপনি বলছেন আমি একদমই পছন্দ করি না, আপনারা সবাই এরকম প্লাস্টিক বটলে, আপনাদের কি টাকা পয়সা নাই নাকি, আপনারা একটা বেটার একটা ইউজ করতে পারেন। তো এইভাবে কথা বললে অনেক রকম আলোচনা এইসব আসবে। সো ডিপ্লোম্যাটিক ওয়েতে কিভাবে কনভিন্স করে, এটাকে পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ বলছি আমি, পারসুয়েশন তৈরি করে, মানে মোটিভেট করে, এনকারেজ করে। দিস ইজ ওয়্যার ইউ ইন্সপায়ার দ্য লিসেনার, যে আপনাকে শুনবে তাকে আপনি ইন্সপায়ার করছেন, মোটিভেট করছেন, পারসুয়েট করছেন। দেখেন তিনটা সিনোনিমাস ওয়ার্ড বললাম। সিনারিও আপনার হচ্ছে এরকম, পারসুয়েডিং ইউর কোওয়ার্কার্স টু স্টপ ইউজিং ডিসপোজেবল কফি কাপটাকে আপনি এটাকে স্টপ, এই ব্যবহারটাকে স্টপ করার জন্য আপনি আপনার ওয়ার্কার যারা আছে, কোওয়ার্কার আছে, তাদেরকে আপনি এটা ব্রেক রুম, যেটা আপনারা যখন ব্রেক নেন বা কফি ব্রেকে যান তখন যে কাপগুলো ইউজ করা হয়, এবং এখানে তো এটাকে আমরা বন্ধ করতে চাচ্ছি বা আপনি বন্ধ করতে চাচ্ছেন। আপনি আপনার কোওয়ার্কারকে কিভাবে সম্বোধন করবেন এবং কিভাবে এটাকে উপস্থাপন করবেন, এরকম হতে পারে আউট অফ মেনি ওয়েজ। আমি একটা ওয়ে এখানে আপনাদেরকে দেখিয়েছি, চেষ্টা করেছি। আপনি বলছেন গাইস, যেহেতু ইনফর্মাল টক, গাইস আই ওয়াজ লুকিং অ্যাট আওয়ার ব্রেক রুম ট্র্যাশ বিন, অ্যান্ড উই আর থ্রোয়িং অ্যাওয়ে নিয়ারলি 100 কোটেড পেপার কাপস আ উইক। সপ্তাহে আমরা এরকম শত কোটেড পেপারস আমরা এখানে ফেলছি। ইট ইজ ক্রিয়েটিং আ ম্যাসিভ অ্যামাউন্ট অফ আননেসেসারি ওয়েস্ট ফর আওয়ার অফিস। কি বলতে, এরপর আপনি সমাধান কি দিতে হবে আপনাকে। A really simple fix would be for each of us to just bring in one ceramic mug from home. I can even bring some dish soap so we can leave them by the sink. আমরা সিঙ্কের মধ্যে রেখে দেবো, এখানে এটা ক্লিন হয়ে আপনাদের কাছে আবার চলে যাবে। ভিশন কি, এটা আপনাকে তো রাখতে হবে। ইফ উই ডু দিস, নট অনলি ডু উই কমপ্লিটলি এলিমিনেট আওয়ার ডেইলি ওয়েস্ট, বাট অনেস্টলি কফি জাস্ট টেস্ট সো মাচ বেটার আউট অফ এ রিয়েল মাগ এনিওয়ে। মানে মাগ থেকে আপনি কফি খাওয়ার যে টেস্ট, আর আপনি যে প্লাস্টিকের যেটা আপনার পেপার কাপের মধ্যে কফি যে খাওয়া, মানে যেটা হ্যান্ডেলও নাই, ধরাও যায় না, গ্রিপ করা যায় না, সেটাতে কফি খাওয়া, সেটা আপনি বললেন এবং তাকে আপনি ইনভলভ করে দিলেন। কিন্তু আচ্ছা, এরকম আরও কিছু যদি আমরা দেখি, একটা সিনারিও যেটা হচ্ছে সলিউশন ফর সিভিয়ার প্লাস্টিক পলিউশন ইন লোকাল রিভার্স। ওকে, সো আপনি বলছেন দ্য কোর ইস্যু ইজ দ্যাট আওয়ার রিভার সিস্টেম আর চোকিং তো বুঝেন, কারো গলায় কিছু আটকে গেলে যে চোক করে, মানে নিঃশ্বাস নিতে তার প্রবলেম হয়, সে চোকিং অন সিঙ্গল ইউজ প্লাস্টিক্স, ক্রিয়েটিং অ্যান ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট দ্যাট ইজ ডিস্ট্রয়িং লোকাল অ্যাকুয়াটিক লাইফ কি, মানে পানির মধ্যে যে জীবনগুলো থাকে অ্যাকুয়াটিক লাইফ, তাদেরকে আমরা ডিস্ট্রয় করছি, অ্যান্ড পয়জনিং দ্য ড্রিঙ্কিং ওয়াটার। তো এটা সিনারিওটা তুলে ধরলেন, সমস্যাটা বললেন, এরপরে আপনি এটাকে সমাধান আপনাকে বলতে হবে। মাই প্রপোজ মিটিগেশন স্ট্র্যাটেজি, একটু আগেই শিখেছি মিটিগেশন স্ট্র্যাটেজি, এই যে ফ্রেজ। মাই প্রপোজ মিটিগেশন স্ট্র্যাটেজি ইজ টু ইমপ্লিমেন্ট আ রিভার্স ভেন্ডিং ইনফ্রাস্ট্রাকচার। উই ইনস্টল অটোমেটেড কিওস্ক অ্যালং কিওস্ক, যে রিভার ব্যাংকের মধ্যে যদি আমরা এটা ইউজ করি, যেটাতে পানিটা এভাবে ছেঁকে ওই এগুলো প্লাস্টিকগুলো এখানে অ্যাবজর্ব চলে আসবে। When citizens collect and deposit plastic waste into the machine, it instantly credits their mobile transit cards with bus fare, turning trash into a microcurrency. তাহলে খেয়াল করেন, আপনি এখানে অটোমেটেড কিওস্ক লাগাচ্ছেন রিভার ব্যাংকের পাশে, এই যে নদীর ধারে, নদীর তীরে আপনি এভাবে অটোমেটেড, এটা যখনই কেউ এখানে দিচ্ছে, ফেলছে প্লাস্টিক, মনে করেন 4টা বোতল বা এভাবে ফেলছে এই মেশিনে, তখন কি হবে, ডিপোজিট যখন করবে এই মেশিনে, যখনই করবে তখনই ক্রেডিট কার্ডে তার মোবাইল ট্রানজিটে হয়তো কিছুটা রিচার্জ হয়ে যাবে, অথবা বাস ফেয়ার চলে যাবে, যেটাও বাইরের উন্নত দেশগুলোতে এটা করে, সেই জায়গাটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা আমাদের জন্য এটা প্রস্তাব হতে পারে, অন্যরা এটা এক্সিকিউট করে। তাহলে এই ধরনের কাজ করলেই, যে আপনি 5টা বোতল 5টা প্লাস্টিকের জিনিস আপনি যদি এখানে করেন, তাহলে এটা আপনার একটা ক্রেডিট। তাহলে আপনি একটা দিয়েছেন, রেকর্ড আছে 4টা, যখন 5টা হয়ে গেল আপনার,
এরকম, তখন আপনি একটা বাস ফেয়ারের ইয়ে অটোমেটেড আপনি বেনিফিটেড হয়ে গেলেন। তাহলে খেয়াল করেন এখানে কেউ কিন্তু যারা ফেলে দেয় ওখান থেকে কুড়িয়ে এনেও আপনি এই চেষ্টা করবেন যে আপনার একটা ইনস্ট্যান্টলি ক্রেডিট যদি দেয়া যায় বা বেনিফিট দেয়া যায়। আচ্ছা, তো এটা আপনি সমাধান দিলেন একটা, যে এরকম না হলে কি আপনি কাকে মনে করেন মূল্যবোধের কথা বলে আপনি প্লাস্টিক ছোড়া পানির মধ্যে বন্ধ করবেন। এই যে আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতেও যাই, নদীপথে যখন যাই, আপনি চিন্তা করে দেখেন আপনার যে চিপসের প্যাকেটস, আপনার 7-আপের বটল বলেন, প্লাস্টিক ক্যান বলেন, বটল বলেন, যাই বলেন, এগুলো কি করেন আপনি কিছুক্ষণ হয়তো ভাঁজ করে হাতে রাখছেন অনেকক্ষণ ধরে, যে পরিবেশ সচেতন, কিন্তু এন্ড অফ দ্য ডে ওটা কোথায় যায়? ওটা পানিতেই যায়, যে কোনোভাবেই পানিতেই চলে যাচ্ছে। তো বিষয় এটা যদি আপনাকে এইরকম ভাবে দেওয়া হতো যে এখানে আপনি এটা জমা দিলেই আপনার একটু মোবাইলে ক্রেডিট চলে আসবে, তাহলে আপনি ওইটা হাতে ধরে থাকতেন না ভাঁজ করে, এবং এন্ড অফ দ্য ডে ওটা পানিতে চলে যেত। এটা আপনি এনশিওর করতেন যে পানিতে যেন না যায়, আপনার যেন মোবাইলে চলে আসে। সো বা আপনার ব্যাংক ব্যালেন্স যেন একটু বেনিফিট হয়, অথবা আপনার বাস ফেয়ারে যেন আপনি ফ্রি পান। Vision, ultimately this shift the narrative economy around waste. People will no longer see plastics as garbage but as digital currency. এটা দিলেই তো আমার ডিজিটালি আমি কারেন্সি আমি পাচ্ছি, রেজাল্টিং ইন সেলফ ক্লিনিং ওয়াটারওয়েজ অ্যান্ড সাবসিডাইজ পাবলিক ট্রান্সপোর্ট। হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টকেও আমরা সাবসিডাইজ করছি। পাবলিক ট্রান্সপোর্টে দেখেন সবাই প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করতেছে। আপনি যদি ফ্রি টিকিট দেন, মেট্রো রেল ফ্রি টিকিট দেন, আপনি ওটা ব্যবহার করার জন্য ঘুরতে যাবেন, ঘুরতে গেলে আপনি ইনফ্লুয়েন্স হবেন বা ভালো লাগে কাজ করবে, তারপর আপনি এই যে ব্যাপারটা পাবলিক ট্রান্সপোর্টের একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। আরও সিনারিও দিয়েছি এখানে। তো এভাবে কয়েকটা টপিক এখানে রেখেছি আমাদের। আসলে এটা হোমওয়ার্ক আছে, একটু সময় নেই, একটা এই লাস্টের সিনারিওটা একটু পড়ি একসাথেই, তাই না? টু স্টার্ট আ রুফটপ কমিউনিটি গার্ডেন, একটা সিনারিও। Hi everyone, I think we can all agree that living right in the middle of this concrete jungle, we are really missing out on natural green spaces. Our building absorbs, যেহেতু এটা সিঙ্গুলার যদি করেন তাহলে এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার এস হবে, যদি এখানে এস দেন তাহলে এখানে এস হবে না। তাহলে ভার্বের সাথে এস হলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস হলে প্লুরাল হয়। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, তার মানে এস হবে, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব সাবজেক্টটা প্লুরাল হয়ে যায় এবং ভার্বটা এস হবে না। ওকে, our building absorbs so much heat in the summer, and honestly we don't even have a comfortable shared space to just sit and connect, যেখানে আমাদের শেল্টার বা শেয়ার একটা স্পেস থাকবে যে কানেক্ট উইথ ইচ আদার অ্যাজ নেভার্স, থাকছেই না। সো কি এখানে সমাধান আপনি দিচ্ছেন, আর রিয়েলি সিম্পল কস্ট এফেক্টিভ ফিক্স ফর দিস উড বি টু ট্রান্সফর্ম আওয়ার কমপ্লিটলি এমটি রুফটপ ইন্টু আ শেয়ার্ড কমিউনিটি গার্ডেন। আমরা এখানে শেয়ার্ড কমিউনিটি গার্ডেন করি। এখন অনেকগুলো বড় বড় প্রজেক্টে যে বিল্ডিংগুলো হয় তারা রুফটপে কিন্তু এভাবে শেয়ার্ড গার্ডেন আছে, ওখানে বসার জায়গা থাকে, এমন না যে একটা ফ্যামিলি বসছে, ওখানে অ্যারেঞ্জমেন্ট থাকছে, ওখানে পাশে গ্রিনারিজ থাকছে, ওখানে বিভিন্ন ধরনের প্ল্যান্টসগুলো ফনাগুলো ওখানে হয়, প্ল্যান্টেড হয়, এবং সেটার ওই যে বিভিন্ন ধরনের ফুলের সুবাস, গাছ, ফল, এই ধরনের ব্যাপার কমিউনিটিগুলো এখন আপনি দেখতে পাবেন রুফটপে, এখন ওখানেই বাগান হয়ে গেছে। We would not need a massive budget, just a few raised wooden planter boxes. We could plant some native urban flora, maybe even some orange jasmine for the fragrance, যেন সুবাস ছাদে বসলে একটা মিষ্টি মানে সুগন্ধ ছড়িয়ে পড়ে, and a few basic vegetables that we can all take turns watering. যে আমরা সবাই এখানে পানি দিলাম, ই করলাম, এখানে ভেজিটেবলগুলো হলো, আমরা শেয়ার করে করলাম। তো এই যে ব্যাপারটা, গাছও হলো, এখানে কার্বন সিঙ্কও হচ্ছে, এখানে আপনার যে একটা পরিবেশটাও ফ্রেগ্রেন্সে ভরে যাচ্ছে, এবং শেয়ার্ড একটা আমাদের কমিউনিটি গার্ডেন হচ্ছে। ভিশন, ইফ উই ডু দিস টুগেদার, নট অনলি ডু উই ক্রিয়েট আ বিউটিফুল ন্যাচারাল কুলিং সিস্টেম ফর আওয়ার বিল্ডিং, বাট উই ফাইনালি গেট আ পিসফুল স্যাংচুয়ারি, যেখানে বসে আমরা শান্তি একটা পরিবেশ পেতে পারি। ইমাজিন কামিং আপ হিয়ার আফটার ওয়ার্ক, grabbing a coffee, picking some fresh tomatoes,
for your dinner and actually getting to know the people you live next to. আমরা সবাই যারা একসাথে আসতে পারি, পরিচয় হতে পারে, বসার একটা জায়গা হলো, তাই না, কমিউনিটি। নাহলে ওখানে কেউ কিছু নাই, বসার জায়গা নাই, আপনি ওখানে গিয়ে একটু ছাদে দাঁড়িয়ে থাকলেন, ঘুরলেন, এই কর্নারে একজন, ওই কর্নারে একজন, এই বাসার নিচে নেমে গেলেন সন্ধ্যা সূর্যাস্ত দেখে। কিন্তু এখানে যদি আপনি অ্যারেঞ্জমেন্ট একটা করেন, এখানে আপনার ভেজিটেবল থাকে, এখানে ফ্রেগ্রেন্স থাকে, পরিবেশটা ভালো থাকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, তার একজন একজনের সাথে কথা বলা, কফি খাওয়া, অ্যারেঞ্জমেন্ট, এটা আপনাকে আরো বেশি কাজের স্ট্রেসটাকে, কাজের পরে এসে যে আপনি এক্সস্টেড থাকেন, সেখানে আপনার আর বেটার এনভায়রনমেন্ট পাচ্ছেন। ওকে, সো লেটস মুভ টুয়ার্ডস আওয়ার হোমওয়ার্ক টুডে। হোয়াট উইল বি আওয়ার হোমওয়ার্ক? সো আপনি যেটা লুক আউট ইউর উইন্ডো, identify one specific environmental or cultural issue in your exact neighborhood, record a strict 60-second PMV pitch on your phone proposing a solution and post it to the group. আবারও আপনার গ্রুপে পোস্ট করবেন, অনেকেই পোস্ট করছেন, যারা গ্রুপে আমাদের প্রাইভেট গ্রুপে পোস্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ডু পোস্ট ইন এ রেগুলার বেসিস। আপনি যত বেশি নিজেকে ইনভলভ করবেন, রেগুলার পোস্ট করবেন, এটা কিন্তু আপনিই উপকৃত হবেন। ওকে, সো নিজেকে উপকার দেওয়ার চেষ্টা করেন এবং রেগুলার এটা প্র্যাকটিস করেন, একটু করে ভিডিও করেন, এবং এর ফলে কি হবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার অ্যাক্টিভিটিস, এবং আপনার অবচেতন মনে এই বিশ্বাসটা যে আপনি এই কাজটা এফোর্টলেসলি করছেন এবং ফ্লুয়েন্টলি আপনি এটা করতে পারছেন, সো এটা আপনাকে উন্নত করবে। আপনার একটা ডেইলি হ্যাবিট হয়ে যাচ্ছে, যেটা আপনার আগে একটা প্যানিক ছিল, আমি ইংলিশে কথা বলবো, এক লাইন ইংলিশে কথা বলো বা দুটো সেন্টেন্স ইংলিশে বলো, তো এটার জায়গায় একটা প্যানিক তৈরি হতো, তাই না, আমার হাঁটু যে বাটি কাঁপা শুরু হয়ে যেত। তো এখান থেকে আপনি যদি ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেন, এটা আপনার একটা ডে টু ডে ওয়ার্ক, টু গো ওয়ার্ক, তাহলে আপনার মধ্যে ওই ইনহিবিশন বা ফোবিয়া, ভয়টা কাজ করবে না। সো ইট ডু পোস্ট ইন এ রেগুলার বেসিস। Start a conversation about one of these topic with a friend or family members in real life in English or your native language. কথা বলেন, এবং এটা প্রথমে আমার কাছে মনে হয় অনেকে যারা ইংলিশটা এখনো আপনাদের মধ্যে ভীতি আছে, তাদের জন্য এটা লিখেছি যে ফাইন, অ্যাটলিস্ট আপনি এই টেকনিকটা তো প্র্যাকটিসটা বুঝেন। I want you to actively practice a zoom in technique. Watch how much more engaged they become when you shift from talking about the world to talking about your street. হ্যাঁ, যখন ছোট করে নিয়ে আসবেন, তার সাথে রিলেট করে কথা বলবেন, দেখবেন যে আরো বেশি এঙ্গেজমেন্ট বাড়বে এবং এটা ডেপথটাও বেড়ে যাবে। কথা বলার মানে আপনি কথা বলতেই থাকছেন এবং অনেক কিছু আলোচনা হচ্ছে, আপনি এনজয় করছেন। See you in our next session. So if you have any question, you can ask. Thank you. Okay, so thank you very much. I'm concluding our today's session. Assalamu alaikum wa rahmatullah.